হন্তদন্ত হয়ে কোথাও দৌড়াচ্ছে। আসলে মেয়েটি খবর পেয়েছে তার মা এক মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে গিয়ে শিয়া দেখে পানির নিচে তলিয়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হচ্ছে। মায়ের এই অবস্থা দেখে শিয়া পাগলের মতো ছুটে যায় আর অধরে কাঁদতে কাঁদতে মাকে চোখ খোলার জন্য আকুতি করতে থাকে। তখন পাশের একজন লোক বলে, আমি তোমার মাকে বাঁচানোর অনেক ট্রাই করেছি, কিন্তু সরি আমি পারিনি। বেচারি শিয়ার কান্না আর থামে না, কারণ তার মা আর এই পৃথিবীতে নেই। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি। শিয়ার মা ছাড়া এই দুনিয়ায় আর আপন বলতে কেউ নেই। তাই সে বাধ্য হয়ে তার আন্টির বাসায় থাকতে চলে আসে। আন্টি শিয়ার দাদুকে বলে, বাবা শিয়া এসেছে, কিন্তু দাদু শিয়ার দিকে ফিরেও তাকায় না, পুরো ইগনোর করে দেয়। পরে শিয়া যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, আন্টি দাদুকে রিকোয়েস্ট করে শিয়াকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু দাদু এবারও কোনো কথা বলে না। তাই আন্টি শিয়াকে বলে, তোর মায়ের বান্ধবীর মেয়ে জিয়া তোর স্কুলে পড়ে, তুই বরং ওর সাথেই যাওয়া আসা করিস। এরপর স্কুলে গিয়ে শিয়ার সাথে জিয়ার দেখা হয়। জিয়া অনেকটা লেডি ডনের মতো ভাব নিয়ে বলে, আজ থেকে তুই আমার দায়িত্বে, এই এলাকার সবাই আমার নামে কাঁপে, সো তোর কোনো চিন্তা নেই। ব্যাস, এখান থেকে কাহিনী শিফট হয় পুরো 10 বছর পর। শিয়া এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তার আন্টির সাথেই পশু হসপিটাল চালাচ্ছে। এখানে আমরা শিয়ার সেই ছোটবেলার বান্ধবী জিয়াকেও দেখতে পাই। আন্টি শিয়াকে হসপিটালের কিছু পোস্টার লাগাতে বললে শিয়া যখন পোস্টার লাগাচ্ছিল তখন এক দাদু এসে বলে, আমার একটা কুকুর আছে, ওরা কিছুদিন ধরে কিছু খাচ্ছে না, চলো তোমার একটু দেখে আসবে। শিয়া তখন বলে, দাদু এখন তো আমার কাছে কোনো মেডিসিন নেই, আপনি বরং কালকে কুকুরটাকে হসপিটালে নিয়ে আসেন। অন্যদিকে আমরা আমাদের হিরো শ্যানকে দেখি। সেই শহরের নতুন এসেছে। আসলে সে পুলিশে জব করে আর এখানেই তার পোস্টিং হয়েছে। সে থানায় পৌঁছাতেই দেখে অফিসের সব পুলিশ হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে। শ্যান একজনকে কারণ জিজ্ঞেস করলে সে বলে, তাড়াতাড়ি চলো, অনেক বড় একটা ক্রাইম হয়ে গেছে। দেখা যায় বহু পুলিশ অফিসার এক জায়গায় জড়ো হয়ে হাতে লাঠি নিয়ে রেডি, কারণ এই রাস্তা দিয়ে নাকি সেই ভয়ঙ্কর অপরাধী আসবে। কিন্তু টুইস্ট হলো, একটু পরেই দেখা যায় আমাদের হিরোইন সে একটা পাগলা গরুর পিঠে চড়ে পুরো বুলেট ট্রেনের গতিতে ধেয়ে আসছে আর চিৎকার করে সবাইকে সাইড হতে বলতেছে। পুলিশ অফিসাররা গরুটাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয় না। শিয়া গরুর পিঠে চড়েই সিগন্যাল ভেঙে হাওয়া হয়ে যায়। তো শান বলে, গরুর পিঠে মেয়েটাকে? লোকটি বলে, পশু ডক্টর, তার মানে গরুর সমস্যা। তো অফিসার হতাশ হয়ে বলে, আমরা অপরাধীকে ধরতে ব্যর্থ হয়েছি, আমাদের মিশন সাকসেসফুল হয়নি। শ্যাম তো এসব দেখে পুরাই অবাক। সে বলে, এটাই ক্রাইম ছিল? অফিসার উত্তর দেয়, এর চেয়ে বড় ক্রাইম আর কি হতে পারে? এই গরুটা একজনকে গুতা মেরে পালিয়েছে আর আমরা সবাই একে আটকাতে এসেছিলাম। শ্যাম ভাবে, বাপ রে বাপ, কি আজব জায়গা রে ভাই। এরপর শ্যাম দেখে গরুটা দৌড়ানোর সময় রাস্তায় বিশাল এক হাগু করে দিয়ে গেছে আর শ্যানের পা ঠিক ওই হাগুর উপরেই পড়েছে। এটা দেখে শ্যান ঘেন্নায় চিৎকার করে ওঠে। কপাল খারাপ হলে যা হয় আর কি। তো শ্যান তার বন্ধু ফানকে বলে, দোস্ত আমার একটা থাকার ব্যবস্থা করে দে, এখানে আমাকে 1 মাসের জন্য পোস্টিং দিয়েছে এখানকার সব ক্রাইম ঠিক করার জন্য। ফান তখন বলে, আরে ধুর, এখানে কোনো ক্রাইমই হয় না। শ্যান বলে, মানুষ যেখানে আছে ক্রাইম তো সেখানে হবেই। এরপর ফাং শ্যানকে বাসা ঠিক করে দেওয়ার জন্য তার নিজের বোনের কাছে নিয়ে যায়। আসলে ফাংয়ের বোন হলো সেই জিয়া। ফাং জিয়াকে বলে, আপু আমার বন্ধু 1 মাসের জন্য বাসা ভাড়া নেবে। এই কথা শুনে জিয়া তার ভাইকে কষে এক থাপ্পড় মারে আর বলে, আমি তোকে বলেছিলাম না এখানে ভাড়ার জন্য ওই সব লোকদের নিয়ে আসবে যারা বেশি দিনের জন্য থাকবে। পরে জিয়া শ্যানকে নিজের হাতের আংটি দেখিয়ে ওয়ার্নিং দেয়, আমার সাথে লাইন মারার একটুও চেষ্টা করবে না, কারণ আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। শাবাশ। এটা শুনে শ্যান মনে মনে বলে, তোমার সাথে প্রেম করে আমি আমার জীবন তেজপাতা করতে চাই না। জিয়া চলে গেলে ফাং কান্নাকাটি শুরু করে আর বলে, দোস্ত আমি পুলিশে কেন জয়েন করেছি জানিস? যাতে একদিন আমার এই বোনকে অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারি। এইটা কোনো কথা? এদিকে শিয়াকে তার আন্টির সাথে দেখা যায়। ওই পাগলা গরু কন্ট্রোল করতে গিয়ে শিয়ার কোমর পুরো বাঁকা হয়ে গেছে। তাই সে আন্টিকে বলে, আজ থেকে আমি আর কোনো গরু চিকিৎসা করব না। ঠিক তখনই বাইরে থেকে এক লোক এসে আন্টিকে বলে, আমার গরুটা প্রেগনেন্ট, কিছুদিন ধরে কিছু খাচ্ছে না, চলেন তো আমার বাসায়। আন্টি তখন শিয়াকে পাঠিয়ে দিতে চাইলে শিয়া ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু আন্টি জোর করে তাকে ওই লোকের সাথে পাঠিয়ে দেয়। শিয়া ভয়ে ভয়ে গরুর কাছে গিয়ে বলে, তুমি একদম ভয়
জ্ঞান ফিরেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, আমার কি হয়েছিল? আন্টি তখন জানে, তুই যখন ওই গরুটাকে চেক আপ করতে গিয়েছিলি, গরুটা তোকে এমন লাথি মেরেছিল যে তুই সোজা অজ্ঞান হয়ে গিয়েছিলি, আর আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরলো। এইসব শুনে সে তো পুরো ইমোশনাল হয়ে যায়। এসব কেন হলো, কি করে হলো, সেটা কিছুই বুঝতে পারছে না। একটু পরে সে যখন তার পোষা বেড়ালটাকে কোলে নেয়, আর যেই না বেড়ালের পেছনে হাত বুলিয়ে দেয়, অমনি সে বেড়ালটার অতীত দেখতে পায়। এটা দেখে সে পুরোই ঘাবড়ে যায়। এরপর সে তার কুকুরটাকে ধরে, আর সেম ভাবে কুকুরটার পেছনে হাত রাখতেই সে কুকুরটারও অতীত দেখতে পায়। সে কিছুতেই বুঝতে পারে না তার সাথে আসলে কি হচ্ছে। পরে আন্টি তাকে একটা মাছ দিয়ে ফ্রিজে রাখতে বলে। সে যেই না মাছটা ধরেছে, অমনি সে ওই মরা মাছটারও অতীত দেখতে পায়। মানে কে মাছটা ধরেছিল, কিভাবে ধরেছিল, সব। সে ভয়ে এবং কনফিউশনে ডক্টরের কাছে যাবে ভাবে। পথে সে একটা লোককে মরার মতো পড়ে থাকতে দেখে তাকে স্পর্শ করে, আর স্পর্শ করতেই সে দেখতে পায় লোকটির বউ একটু আগে তাকে ধুলাই দিয়েছে। কনফার্ম হওয়ার জন্য সে আর লোকটির চশমা খুলে দেখে আসলে এই লোকটির বউ তাকে পিটিয়ে চোখ লাল করে দিয়েছে। এরপর সে ডক্টরের কাছে গিয়ে সব খুলে বলে, কিন্তু ডক্টর এসব বিশ্বাস না করে উল্টো বলে, তোমার ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ডক্টরের কথায় পাত্তা না দিয়ে সে সোজা তার সেই ডন বান্ধবী জিয়ার কাছে যায় এবং প্রচুর ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে বলে, দোস্ত, মনে হয় কোনো দুষ্ট আত্মা আমার ঘাড়ে চেপে বসেছে। জিয়া তখন পরামর্শ দেয়, তাহলে তোর উচিত ভালো কোনো তান্ত্রিকের কাছে যাওয়া। বান্ধবীর কথা মতো শিয়া শহরের নাম করা এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে দেখেই বলে, তোমার তো সর্বনাশ হয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোমাকে অনেক টাকা দিতে হবে আর একটা বড় পূজা দিতে হবে। শিয়া তান্ত্রিকের সব কথা মেনে নেয়। শিয়া চলে যাওয়ার পর তান্ত্রিকের কাছে তার ছেলের কল আসে। ছেলে বলে, বাবা, আমার ক্যাবব ক্লাবে জয়েন করতে অনেক টাকা লাগবে। তান্ত্রিক তখন বলে, চিন্তা করিস না বেটা, একটা মুরগি পটিয়েছি, কালকেই টাকা পেয়ে যাবে। সাবাস। পরের দিন শিয়া তান্ত্রিকের কাছে এসে সব আয়োজন করে। শিয়া নিজের কষ্টের কথা শেয়ার করে বলে, আমি ছোট থাকতে আমার বাবা মা মারা গিয়েছে। এরপর আমি আন্টির বাসায় বড় হয়েছি, কিন্তু আমার দাদা আমাকে একটুও পছন্দ করে না। আমি দাদার দাদাগিরি নষ্ট করব না বলেই দাদার মতো পশু ডক্টর হয়েছি, তবুও দাদা আমার সাথে কথা বলে না। এসব শুনে ভণ্ড তান্ত্রিকও ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। এরপর তান্ত্রিক বলে, আমি সব মন্ত্র পড়ে দিয়েছি, এবার তোমাকে এই ধারালো ছুরির উপর দিয়ে হাঁটতে হবে, তাহলেই সব পবিত্র হয়ে যাবে। তুমি ভয় পেও না, পা কাটবে না। শিয়া তখন বুদ্ধি করে বলে, বাবা, আমি তো জানি না, আপনি একটু হেঁটে দেখিয়ে দেন না প্লিজ। তান্ত্রিক তো ফেসে গেল। তো এরপর কি হয়, সে মানা করতে না পেরে যেই না ছুরিতে পা রেখেছে, অমনি তার পা কেটে রক্ত বের হতে থাকে। শিয়া বুঝে যায় এটা কোনো তান্ত্রিক না, নির্ঘাত ভণ্ড। শিয়া তার টাকা ফেরত চাইলে তান্ত্রিক বলে, আমি তো ওই টাকাগুলো ছেলেকে পাঠিয়ে দিয়েছি। অগত্যা শিয়া মন খারাপ করে বাসায় এসে গুগলে সার্চ করলে জানতে পারে এটা আসলে একটা সুপার পাওয়ার, যার মাধ্যমে পাস্টে কি ঘটেছে তা দেখা যায়। শিয়া মনে মনে ভাবে, প্রাণীদের ক্ষেত্রে তো কাজ করছে, তাহলে কি আমি মানুষের পাশে হাত দিলেও তাদের ভবিষ্যৎ বা অতীত দেখতে পাবো? এই টেস্ট করার জন্য সে বাসে ওঠে, কিন্তু কারো পাশে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না। শেষে যাই হোক সাহস করে সে একজনের পাশে হাত মেরে দেয়, কিন্তু কপাল খারাপ, ওই লোকটা ছিল আমাদের হিরো শ্যান। শ্যান তো শিয়াকে পকেটমার মনে করে অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে আসে। শ্যান শিয়াকে জিজ্ঞাসাবাদ করলে শিয়া বলে, কোনো প্রমাণ আছে যে আমি পকেট মেরেছি? শ্যান তখন সিসিটিভি ফুটেজ বের করে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শিয়া তার পাশে হাত দিচ্ছে। শিয়া আর কি বলবে, শ্যান তাকে প্রথমবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর শিয়া হসপিটালে এসে দেখে সেই বুড়ো দাদু তার কুকুরটাকে নিয়ে এসেছে। শিয়া কুকুরটার পিছনে হাত রাখতেই সব ক্লিয়ার হয়ে যায়। সে দাদুকে বলে, আসলে কুকুরটা না আপনার জন্য চিন্তা করে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, কুকুরটার আগে যদি আপনি মারা যান, এই চিন্তায় সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দাদু তখন কুকুরটাকে জড়িয়ে ধরে বলে, পাগল, আমাকে নিয়ে চিন্তা করছো কেন? আমরা দুজনেই বুড়ো হয়েছি, চিন্তা করো না, মারা যাওয়ার পরেও আমাদের আবার দেখা হবে। এই কথা শুনে কুকুরটা খাওয়া শুরু করে। দৃশ্যটা দেখে শিয়ার দাদুর মন ভালো হয়ে যায়। একটু পর শিয়া দেখে তার বাসার সামনে ওই পুলিশটা, মানে আমাদের হিরো শ্যান। ফাঙ্গা নেই, ও আমার বন্ধু, আজ থেকে এখানেই থাকবে। শ্যান শিয়াকে দেখে ওয়ার্নিং দেয়,
আমি সব সময় তোমার উপর নজর রাখবো, কারণ তুমি একটা পকেট মার। ঠিক ওই সময় শ্যান সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল আর শিয়া দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু ভুল করে সে শ্যানকে পাশে হাত দিয়ে ধরে ফেলে। আর ব্যাস, শিয়া শ্যানের পাশটা দেখতে পায় শ্যান কিভাবে অপরাধীদের ধরে ধুলাই করে। বাস্তবে শ্যান যখন দেখে শিয়া তার পাছা ধরে রেখেছে, সে এক ধাক্কায় শিয়াকে ফেলে দেয়। শিয়া কোনো রকমে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। সেই সময় জিয়াও এসে বলে, তুই এখানে কি করছিস? শিয়া তখন জিয়ার পেছনে হাত দিতে গেলে জিয়া সরিয়ে দিয়ে বলে, তুই এসব কি শুরু করছিস? তবে এরপর থেকে শিয়ার হসপিটালে রোগীর ঢল নামে। সবাই গরু, ছাগল, কুকুর দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কারণ শিয়া পিছনে হাত দিয়ে একদম 100% কারেক্ট রোগ ধরে ফেলে আর চিকিৎসা দেয়। তো পরের দিন শিয়া হসপিটালে বসে আছে। এমন সময় একটা হ্যান্ডসাম ছেলে একটা বিড়াল দিয়ে চেক আপের জন্য আসে। শিয়া তো ছেলেটাকে প্রথম নজরে দেখেই পুরো ফিদা, মানে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছেলেটা বলে, আমি এই বিড়ালটাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, একটু দেখুন তো এটার কোনো রোগ আছে কিনা। কিন্তু শিয়া ছেলেটার রূপে এতটাই মগ্ন হয়েছিল যে সে কাণ্ডজ্ঞান হারিয়ে বিড়ালের বদলে ছেলেটার চেক আপ করা শুরু করে দেয়। পরে যখন হুঁশ ফিরে, তখন লজ্জায় জিভ কেটে ছেলেটাকে সরি বলে বিড়ালটিকে চেক করে এবং জানায় বিড়ালটি সম্পূর্ণ সুস্থ আছে। এরপর যখন ছেলেটি চলে যাচ্ছিল, তখন শিয়া জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? ছেলেটি বলে, এই তো সামনে একটা স্টোরে কাজ করি। এটা শুনে তো শিয়া গুলগুলা। ওদিকে আমাদের পুলিশ হিরো শ্যান একটা মাছের আউটে যায়, কারণ সে গোপন সূত্রে খবর পেয়েছে এখান থেকে নাকি মাছের পেটের ভিতর করে ড্রাগ সাপ্লাই হয়। তবে সে ওখানে গিয়ে মাছের পেটের জিনিসটা গালে দিয়ে টেস্ট করে দেখে, আরে এ তো ড্রাগ নয়, বরং মাছের খাবার। রাতে একটা সিন দেখা যায় যেখানে শ্যান এবং পুলিশ অফিসাররা মিলে ডিনার করছিল। তখন জোয়াসু নামের এই অফিসারকে একজন জিজ্ঞেস করে, স্যার আপনি এখনো বিয়ে করেননি কেন? তখনই পাশ থেকে একজন বলে ওঠে, স্যার একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, তবে মেয়েটির ফ্যামিলি জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছিল, তার জন্যই স্যার আর কখনোই বিয়ে করেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে পুলিশ অফিসার জোয়াসু শিয়ার আন্টিকে ভালোবাসতো। বিয়ের দিন শিয়ার আন্টি জোয়াসুর ভিডিও দেখে প্রচুর কান্না করছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। তবে গুড নিউজ হলো, বর্তমানে শিয়ার যে আন্টি আছে, ওই আন্টির জামাই পটল তুলেছে, মানে মারা গিয়েছে। তার মানে ড্রামার শেষের দিকে হয়তো আবারও দুজনের মিল হতে পারে। তো এরপর শিয়ার আন্টিকে একসাথে দেখা যায়। তখন ওই লোকটি ওখানে আসে যার গরু প্রেগনেন্ট ছিল। সে শিয়াকে বলে, তুমি আমার সাথে আমার বাসায় একটু চলো তো, আমার গরুটা আমারও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। শিয়া লোকটির সাথে তার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে শিয়া লক্ষ্য করে ওই লোকটির মাথায় এক গাছি চুলও নেই। সে অবাক হয়ে বলে, আপনার মাথায় তো 10 দিন আগেও চুল ছিল, হঠাৎ আপনার কি হয়েছে? লোকটি তখন বলে, যেদিন তুমি আমার গরু চেক আপ করতে এসেছিলে, মনে আছে আকাশ থেকে কোনো একটা আলো এসে পড়ছিল, তখন আমি গরুর পা ধরেছিলাম। ওই পাওয়ারটি পড়ার পর আমি কারোর পায়ে হাত দিলে তার অতীত দেখতে পাই, আর আমি এই পাওয়ারটি পাওয়ার পর বহু মানুষের হেল্প করেছি, বহু মানুষের অতীত দেখেছি, আর সাইড ইফেক্ট হিসেবে আমার মাথার সব চুল ধরে গিয়েছে। শিয়ার তো এটা শুনে হার্ট অ্যাটাক করার অবস্থা, কারণ সেম ঘটনা তো তার সাথেও ঘটেছে। সেও ওই দিন গরুর পিছনে ধরে রাখছিল, তাই সেও কারোর পিছনে হাত দিলে তার অতীত দেখতে পায়। তার মানে তার অবস্থা এই টাকলা লোকটার মতো হবে। শিয়া তো তার চুল নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে যায়। টেনশনে বাসায় গিয়ে হসপিটাল বন্ধ করে দেওয়ার ডিসিশন নেয়। তবে আন্টি এতে রাজি হয় না। পরদিন আন্টি শিয়াকে ভালো খাবারের লোক দেখিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে কিছু মাছের ফার্মের লোকদের কাছে আন্টি অনেকগুলো টাকা দিয়ে শিয়াকে গুছিয়ে দেয়, মানে এক প্রকার বিক্রি করে দেয় আর কি। আন্টি বলে, তুই ওখানে থেকে অনেক মজার মজার খাবার খাইতে পারবি, শুধু ওখানে বাঘ চেক আপ করতে হবে। শিয়া তো যেতে চায় না। এরপরে ওই লোকগুলো শিয়াকে জোর করে ওখান থেকে নিয়ে যায় এবং তাকে মজার মজার খাবার দেয়। সেও মজা করে ওগুলো খেতে থাকে। তখন সে ওখানে একটা ছেলেকে দেখে চিনতে পারে আর বলে, তুমি তো আমাদের স্কুলের সেই পোলটা না, তোমার নাম হুক, আমার মনে আছে। এরপর তারা দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করে। একটু পর তাদেরকে মাছের ফার্মে নিয়ে যাওয়া হয় এবং মেডিসিন দিতে বলা হয়। শিয়া তখন হুককে বলে, দোস্ত মাছের পাছা কোন দিকে থাকে বলতো? আসলে শিয়া মাছের পাছে আর টাচ করতে চায় না, কারণ টাচ করলে সে পাশটা দেখতে পারবে ঠিকই, কিন্তু এটার কারণে তো তার সব চুলও পড়ে যেতে পারে। তাই হুক তাকে দেখিয়ে দেয়
কোথায় থাকে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়, কিন্তু শিয়ার আর এখানে একটু মন বসে না। একই খাবার তাকে প্রত্যেকদিন খাইতে দেয়, তাকে এখানে একটা গণ্ডির ভিতরে থাকতে হয়, বাহিরেও যেতে দেয় না। এক কথায় সে এখান থেকে পালাতে চায়। এরপর আমাদের হিরো শিয়ার ইনফর্ম পায় এই মাছের ফার্ম থেকে নাকি ড্রাগের ডিল চলছে। তাই সে তার বন্ধুকে নিয়ে রাত্রে চুপি চুপি ইনভেস্টিগেশন করতে যায়। গিয়ে দেখে এই ফার্মের মালিক ড্রাগের মতো কিছু একটা নিয়ে বসে আছে। শিয়ারের বন্ধু বলে চলে অ্যাটাক করে দেয়, কিন্তু শিয়ার বলে না, এখন না, পুরো টিম দিয়ে এসে চারদিক থেকে ঘিরে ধরতে হবে। ব্যাস, যেই কথা সেই কাজ। অল্প সময়ের ভেতর সমস্ত পুলিশ এসে চারদিক থেকে ঘিরে নেয় এবং এক এক করে সবাইকে ধরে ফেলে। শিয়ার ভেতরে ঢুকে শিয়াকে পায়। শিয়ার হাতে একটা ইনজেকশন আর চোখ লাল দেখে শিয়ার মনে করে মেয়েটা নিশ্চয়ই ড্রাগ নিয়েছে, এই জন্য তাকে ধরে ধপাস করে নিচে ফেলে দেয়। এরপর সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই মাছের ফার্মের মালিককে পুলিশ বলে, তোমরা এখানে ড্রাগের ডিল করছো, আমি নিজের চোখে তোমার হাতে ড্রাগ দেখেছি। মাছের ফার্মের মালিক বলে, আমরা কোনো ড্রাগের ডিল করছি না ভাই, বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন, ওটা মাছের খাবার ছিল। স্যার তখন আবার ওটা গালে দিয়ে টেস্ট করে দেখে, আরে তাই তো, ওটা তো সত্যিই মাছের খাবার ছিল। এই মাসে পুলিশ স্টেশনে শিয়ার ওই ক্লাস ফ্রেন্ড হুক ঘুমিয়ে পড়ে। শিয়া তার উপরে কাপড় দিতে গেলে ভুল করে হুকের পেছনে হাত লেগে যায়, আর সাথে সাথে শিয়া হুকের ভয়ঙ্কর অতীত দেখতে পায়। সে অতীতে দেখে হুক একটা মেয়েকে ধরে এনে মুখে টেপ লাগিয়ে সাইকো স্টাইলে বলছে, তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার। তার এই ভয়ঙ্কর অতীত দেখে শিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে এটা সত্যি হতে পারে না। ওদিকে শিয়ার আন্টি জানতে পারে পুলিশ শিয়াকে ধরে নিয়ে গিয়েছে। তাই সে জিয়াকে বলে, তোমার কাছে লিপস্টিক থাকলে তাড়াতাড়ি দাও তো, আমি পুলিশ স্টেশনে যাবো। মানে এই বিপদের সময় আন্টি সাজগোজ করা যায়। একটু পর পুলিশ অফিসার স্যার অন্ধকারের ভিতরে একটা ঠোঁট দেখে ভয় পেয়ে যায়। লাইট পড়লে দেখে তো অবাক, এটা তো শিয়ার আন্টি, মানে তার অতীতের সেই গার্লফ্রেন্ড। শিয়ার আন্টি বলে, তুমি নাকি শিয়াকে অ্যারেস্ট করেছো? টকশো বলে, আমরা ভুল বুঝতে পেরে শিয়াকে ছেড়ে দিয়েছি। এরপর শিয়ার আন্টি একটু ফ্ল্যাট করার মুডে বলে, তুমি নাকি আমার জন্য এখন পর্যন্ত বিয়ে করনি, এটা কি সত্যি? টকশো গান বের করে বলে, আমি কিন্তু সত্যি গুলি মেরে দেবো। এটা শুনে শিয়ার আন্টি তো ভয়ে সেখান থেকে কেটে পড়ে। তো পরের দিন শ্যানকে পুলিশ অফিসার একটা মার্ডারের ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেয়। শ্যান তার বন্ধু ফ্রাঙ্কের সাথে নিয়ে ভাব নিতে নিতে ক্রাইম স্পটে পৌঁছে যায়। লাশ না দেখে শ্যান বলে, একে নির্ঘাত ছুরি মেরে মারা হয়েছে। ফ্রাঙ্ক অবাক হয়ে বলে, তুমি কি করে জানতে পারলে ভাই? শ্যান বলে, আরে আমার তো পুরনো অভিজ্ঞতা আছে, বডি ল্যাঙ্গুয়েজ আর পজিশন দেখে বুঝে গিয়েছি। আর গন্ধ পাচ্ছিস না? এখান থেকে এখনো লাশের পচা গন্ধ বের হচ্ছে। তখনই সিনটা পুরো কমেডি হয়ে যায়। পাশ থেকে একটা দাদু এসে বলে, ওটা মানুষ মরার গন্ধ না স্যার, ওটা পেঁয়াজ পচা গন্ধ। কেউ আমার জমিতে পচা কীটনাশক স্প্রে করেছে, যার কারণে আমার ক্ষেতের সমস্ত পেঁয়াজ মরে পচে গিয়েছে। শ্যাম তখন লজ্জায় লাল হয়ে জানতে পারে এখানে কোনো মানুষ মরেনি, বরং পেঁয়াজ মারা গিয়েছে। এখন তাকে ইনভেস্টিগেশন করতে হবে যে পেঁয়াজ কে নষ্ট করেছে। দাদু তখন সন্দেহ করে পাশের জমির লোকটির কথা বলে। শ্যাম সেই লোকটির বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং বাসা চেক করে, কিন্তু কোথাও সে কীটনাশকটা পায় না। ওদিকে আমাদের হিরোইন শিয়া সেই স্টোরে যায় যেখানে তার ক্রাশ লিন কাজ করে। লিন শিয়াকে দেখে বলে, আরে আমি তো আজই তোমার সাথে দেখা করতে যেতাম। এটা শুনে শিয়া তো খুশিতে বাগবাকুম। এরপর শিয়া আর লিন যখন বাহিরে রোমান্টিক মুডে হাঁটতে বের হয়, তখনই কাবাব না হাড্ডি হয়ে তাদের সামনে চলে আসে আমাদের পুলিশ অফিসার শ্যান। সে শিয়াকে দেখে বলে, তুমি ওই মেয়েটা না? তুমি এই ছেলেটির সাথে কি করছো? তবে লিন বলে, আমরা জাস্ট ফ্রেন্ড। তাই শ্যান আর কোনো কিছু বলে না। পরের সিনে আমরা দেখি শিয়া তার বান্ধবী জিয়ার সাথে আছে। সে ভুল করে জিয়ার পিছনে হাত দিতে অতীতের একটা মেমোরি দেখতে পায়, আর সেই মেমোরিতে একটা মেয়েকে দেখে সে পুরো শক খেয়ে যায়। কারণ সেদিন পুলিশ স্টেশনে সে যখন তার ক্লাস ফ্রেন্ড হুকের পেছনে টাচ করেছিল, তখনও সে একই মেয়েটিকে দেখেছিল। অতীতে সে দেখে ওই কিডন্যাপ হওয়া মেয়েটি কারোর থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, তবে কেউ তাকে ধরে ফেলে এবং চুল ধরে টানতে টানতে নিয়ে যায়। এটা দেখার পর সে এক দৌড়ে শ্যানের কাছে যায়। গিয়ে দেখে বাঘের মতো সাহসী পুলিশ অফিসার শ্যান একটা বিড়াল দিয়ে ভয়ে চুপসে আছে। শ্যান বলে, আসলে আমার পশুতে অ্যালার্জি আছে।
বিড়াল টাচ করলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। শিয়া তখন বলে আমার এক ক্লাস ফ্রেন্ড হুক সে মনে হয় একটা মেয়েকে কিডন্যাপ করেছে। শ্যান বলে তুমি কিভাবে জানলে? শিয়া বলে আমি মানুষের অতীত দেখতে পাই। কিন্তু শ্যান তার এসব আজগুবি কথা বিশ্বাস করে না। শিয়া চ্যালেঞ্জ করে বলে বিশ্বাস না হলে চেক করে দেখো, মেয়েটার বয়স 20 বছর, সে ইউটিউবে লাইভও করে। শ্যান পাত্তাই দেয় না, উল্টো তাকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। পরদিন শিয়া নিজেই গোয়েন্দাগিরি করতে তার কলেজ ফ্রেন্ড হুকের বাসায় চলে যায়। হুক বাসায় নেই বুঝতে পেরে এই সুযোগে দরজা খোলার ট্রাই করে। তখনই হঠাৎ পিছন থেকে হুক চলে আসে। শিয়া ধরা খেয়ে আমতা নামতা করে। এরপর দুজনে একটা কফি হাউসে যায়। শিয়া বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, চলো আজ আমি তোমাকে রান্না করে খাওয়াই। কিন্তু হুক চালাক, সে বলে না আমি বাইরের খাবার খেতেই পছন্দ করি। মানে কোনোভাবেই শিয়া হুকের বাসায় ঢোকার সুযোগ পায় না। এরপর সে সুযোগ বুঝে হুকের পিছনে হাত দেয়, তবে ভুল করে একটা ওয়েটারের পেছনে হাত পড়ে। আর ওয়েটারের অতীত দেখে সে লজ্জায় লাল হয়ে যায়, কারণ ওয়েটার তখন রোমান্স করছিল। রেস্টুরেন্টে খেতে গিয়ে বেচারি শিয়া তিতা খাবার মুখে দিয়ে জিভা বের করে ফেলে। আর ঠিক তখনই আমাদের হিরো শ্যান বাহিরে দাঁড়িয়ে তার টিমকে বলছিল কোনো মেয়ে কিডন্যাপ হয়েছে কিনা খোঁজ নিতে। বাসের দিকে তাকাতেই সে দেখে শিয়া তার দিকে তাকিয়ে জিভা ভাঙাচ্ছে। শ্যান তো জানে না শিয়া তিতা খেয়ে এমন করছে, সে ভেবেছে শিয়া তাকে ব্যঙ্গ করছে। তাই সে রেগে বলে কোনো মেয়ে কিডন্যাপ হয়নি, বাদ দাও খোঁজাখুঁজি। পরের দিন শিয়া নাছোড়বান্দার মতো পুনরায় হুকের বাসার পাশে যায় এবং হুকের বিড়ালকে খাবারের লোভ দেখিয়ে কাছে নিয়ে আসে। এরপর সে বিড়ালের পেছনে হাত দিতেই অতীতের একটা চেয়ার দেখতে পায়। তার মনে পড়ে আগের অতীতে সে এই চেয়ারেই মেয়েটিকে বাঁধা অবস্থায় রেখেছিল। এরপর সে সাহস করে হুকের রুমে ঢুকে পড়ে। রুমটা দেখে মনে হয় যে কোনো মেয়ের রুম, তবে সে সেখানে কোনো মেয়েকে খুঁজে পায় না। ওই সময় হুক বাসায় চলে আসে। শিয়া ভয়ে তাড়াতাড়ি বাথরুমের ভিতরে লুকিয়ে পড়ে। হুক রুমের দরজা খোলা দেখে সমস্ত রুম চেক করতে থাকে। এরপর সে বাথরুমের দিকে এগোতে থাকে। শিয়া যে বাথরুমে ছিল এই বাথরুমে ছোট একটা জানালা ছিল। শিয়া ওই জানালা দিয়ে খুবই কষ্ট করে বের হতে পারে ঠিকই, কিন্তু জানালার পুরো ফ্রেম তার কোমরে আটকে যায়। হুক বাথরুমে এসে ভাঙা জানালা দেখে শিওর হয়ে যায় কেউ না কেউ এখানে অবশ্যই এসেছিল। ওদিকে আমরা শিয়াকে দেখি সে পুরো জানালাটা কোমরে নিয়ে রাস্তায় হাঁটছিল। তখন শ্যান তাকে দেখে কাছে এসে বলে এসব কি? শিয়া বলে আজ আমি মরতে মরতে বেঁচে গিয়েছি, তুমি তো আমার কথা বিশ্বাস করনি। শ্যান তখন শিয়াকে হেল্প করে এবং ধীরে ধীরে তার কোমর থেকে জানালাটা কেটে বের করে দেয়। এরপর সে বাসায় গিয়ে ইউটিউবে লাইভ ভিডিও চেক দিতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা মেয়ের লাইভ ভিডিও পায় এবং অতীতে যেমন রুম সেটআপ দেখেছিল এই মেয়েটির রুম সেটআপ ঠিক তেমনই। এমনকি মেয়েটা একটা ভিডিওতে তার বাসার অ্যাড্রেসও বলেছিল। তাই সে দেরি না করে ওই মেয়েটির বলা অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে শ্যানকে কল করে বলে আমি কিডন্যাপ হওয়া মেয়েটির বাসায় যাচ্ছি, তুমিও আসো। তবে শ্যান তার কথায় গুরুত্ব দেয় না, বরং ফোনটা রেখে দেয়। সে একা একাই ওই মেয়েটির রুমে চলে যায় এবং দেখে দরজা খোলাই আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে হুবহু এমন রুম সে তার কলেজ ফ্রেন্ড হুকের বাসায়ও দেখেছিল। তখনই হঠাৎ লাইট অন করে হুক তার সামনে চলে আসে। হুককে এখানে দেখে সে তো অনেকটা ঘাবড়ে যায়। আর হুক শিয়াকে দেখে সাইকোর মতো করে একটা স্মাইল দেয়। আসলে হুক তার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাই সে জানতো শিয়া তার বাড়িতে ঢুকেছিল। শিয়া রেগে বলে তুমি ওই মেয়েটির সাথে কি করেছো? হুক বলে আমি বহুত চেষ্টা করেছি, এমনকি একই কম্পিউটার সেটআপ আমি আমার বাড়িতে বানিয়ে দিয়েছিলাম, তবুও মেয়েটি আমার বাসায় থাকেনি। এরপর শিয়া বুঝতে পারে হুক তো পুরো সাইকো, তাই সে পালানোর চেষ্টা করে। তবে হুক তাকে ধরে ফেলে এবং গলা চেপে ধরে। ঠিক সেই টাইমে ফিল্মি স্টাইল আমাদের হিরো শ্যান ওখানে পৌঁছে যায় এবং শিয়াকে বাঁচিয়ে দেয়। এমনকি হুক ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। তবে একদম শেষ মুহূর্তে শিয়া আর শ্যান মেয়েটিকে বাঁচিয়ে দেয়। একটা সেকেন্ড লেট হলে তারা আর মেয়েটিকে বাঁচাতে পারতো না। শেষে শিয়া শ্যানকে বলে এখন তো আমাকে বিশ্বাস হচ্ছে? শ্যান বলে তুমি একটা ক্রিমিনালকে ধরতে আমাকে হেল্প করেছো, তাই আমি তোমাকে ট্রিট দেব। এরপর হুককে ধরে নিয়ে যায় এবং সোজা জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তো পরের দিন শ্যান শিয়াকে ডিনার করতে নিয়ে যায় এবং অনেক খাওয়ায়। কারণটা হলো শিয়া তার সুপার পাওয়ারের কথা শ্যানকে বলেছে। খাওয়া শেষে বাসায় আসার পর শ্যান অনেকগুলো কেস ফাইল নিয়ে শিয়ার কাছে যায় এবং বলে তুমি তোমার পাওয়ার দিয়ে এই কেসগুলো সলভ করে দাও। শিয়া রেগে গিয়ে বলে তুমি এই জন্য আমাকে খাওয়ালে? এই
পাওয়ারটা ইউজ করলে প্রত্যেকবার আমার একটা একটা করে চুল পড়ে যায়, আর তুমি এতগুলো ফাইল নিয়ে এসেছো। শ্যাম বলে ওকে, তাহলে আমি তোমাকে পুরো টাক করেই দিই, তাহলে আর চুল পড়া টেনশন থাকবে না। কি আর করার, ভয় পেয়ে শিয়া বলে ওকে, কয়টা চুল পড়ে যাবে বেড়ে নিব। পরের দিন শিয়া বহু লোকের পিছনে হাত দিয়ে অতীত দেখার ট্রাই করে, তবে তেমন কোনো ক্লু পায় না। সারাদিন পাশে হাত দিতে দিতে তার হাতটাই ব্যথা হয়ে যায়, তাই শ্যামকে বলে আমি আর পারবো না। শ্যাম তখন তাকে পাপ মেরে বলে তুমি এই গরম বালুতে ঘুষি মারো, তাহলে দেখবে তোমার শক্তি ফিরে আসবে। বেচারি শিয়া তার কথাই নেচে সেটাই করে, আর এটার ফলে তার হাতের এমন অবস্থা হয় যে তার হাত দিয়ে ফোনের লক পর্যন্ত খুলতে পারছিল না, কারণ হাতের সব ফিঙ্গারপ্রিন্ট মুছে গিয়েছে। এরপর সে মেডিসিনের বাহানা করে তার ক্লাস লিনের কাছে যায়। লিন তার হাতে খুব যত্ন করে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর দেখি দুজনে একসাথে বসে খাবার খাচ্ছে এবং গল্প করছে। লিন বলে তুমি আমার ফ্রেন্ড হবে। এটা শুনে শিয়া তো এক পায়ে রাজি, কিন্তু আসার সময় লিন বলে আমি এখানে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলেছি। এটা শুনে তো শিয়া জেলাস হয়ে যায় এবং লিন আসলে কাকে ভালোবাসে সেটা চেক করার জন্য লিনের পাশে হাত দিতে যায়। আর ঠিক এই মোমেন্টটা আমাদের হিরো শ্যাম দেখে ফেলে এবং শিয়া যে লিনের পেছনে হাত দিচ্ছে সেটার ভিডিও করে নেয়। তবে দুঃখের বিষয় হলো শিয়া লিনের পেছনে হাত দিয়েও কিছুই দেখতে পায় না। শিয়া বলে হালকা করে হাত দিয়েছি এই জন্য মনে হয়। পরের দিন সে তার ক্লিনিকে একটা কুকুরের পিছনে টাচ করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এই টেনশনে সে তার আন্টির পেছনেও টাচ করে দেখে, বাট কিছুই দেখতে পায় না। তাই সে চিন্তায় পড়ে যায় যে তার পাওয়ারটা চলে গেল কিনা। এরপর সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার হাত চেক করে এবং রিয়ালাইজ করে গরম বালিতে ঘুষি মারার পর তার হাতের সব ফিঙ্গারপ্রিন্ট গায়েব হয়ে গিয়েছে, তাই পাওয়ার কাজ করছে না। ওদিকে আমাদের হিরো শ্যাম আজ বড় একটা মিশন পায়। একটা কোম্পানির সমস্ত ডকুমেন্টস কেউ চুরি করে নিয়েছে, আর এটা খুঁজে বের করতে হবে। শ্যাম যদি ওটা বের করতে পারে তাহলে তার প্রমোশন হয়ে যাবে এবং সে শিউলে ফিরে যেতে পারবে। মিশনটা পেয়ে সে তো খুশিতে নাচতে থাকে, কারণ সে মনে করেছে এগুলো শিয়াকে দিয়ে এক তুড়িতে বের করে ফেলবে। শিয়ার কাছে পৌঁছালে শিয়া বলে আমার পাওয়ার কাজ করছে না। এটা শুনে তো শ্যামের প্রমোশনের স্বপ্নে পানি ঢেলে যায়। শিয়া রাগ করে বলে তোমার কারণে আমার পাওয়ারটা চলে গিয়েছে। শ্যাম তো টেনশনে পড়ে যায়। শ্যাম সেখান থেকে তড়িঘড়ি করে মার্কেটে যায় এবং গিয়ে হ্যান্ড ম্যাসাজ করার জন্য বহু প্রোডাক্ট কেনে, যার কারণে দোকানদার তাকে একটা লিপস্টিকও ফ্রিতে দেয়। যখন সে এগুলো নিয়ে ফিরছিল তখন জিয়ার ঠোঁট ফাটা দেখে শ্যাম জিয়াকে লিপস্টিকটা দিয়ে দেয়, আর এটাতে জিয়ার মনে শ্যামের জন্য লাড্ডু ফুটতে শুরু করে। এরপর শ্যাম শিয়ার কাছে ওই প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং তার হাতে লাগিয়ে ম্যাসাজ করতে থাকে যাতে তার পাওয়ারটি ফিরে আসে। শিয়া এই সুযোগটা নিয়ে শ্যামকে দিয়ে তার বডিও ম্যাসাজ করে দেয়। ওই সময় ওখানে জিয়া আসে। শিয়া জিয়ার পেছনে হাত দিয়ে তার পাওয়ার চেক করে, দেখে তার পাওয়ারটি ফিরে এসেছে এবং সে অতীতে দেখে জিয়া শ্যামের প্রেমে পড়েছে। শিয়া জিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়া তো লজ্জায় অস্বীকার করে। পরের সিনে আমরা শ্যাম আর শিয়াকে ভোটের মাঠে দেখি। অনেক প্রার্থীরা মানুষের কাছে ভোট চাচ্ছিল। শ্যাম বলে এদের সবার পেছনে হাত দিয়ে দেখো, ভোটে দাঁড়াতে গেলে অনেক টাকা লাগে, হয়তো এদের ভিতরে কেউ টাকার জন্য ওই কোম্পানির ডকুমেন্টসটা চুরি করেছে। শিয়া বলে আমি আর তোমাকে হেল্প করতে পারবো না। শ্যাম তখন ওই ভিডিওটা বের করে ব্ল্যাকমেইল করে যখন সে লিনের পেছনে হাত দেওয়ার ট্রাই করেছিল। শিয়া বাধ্য হয়ে রাজি হয়। শিয়া জিয়াকেও হেল্পের জন্য ফোন করে ডাকে। জিয়া পুরো গ্যাং নিয়ে হাজির হয় এবং ওখানের লোকদের ভিতরে ইচ্ছাকৃত গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। এই সুযোগে শিয়া এক এক করে সবার পিছনে হাত দিয়ে চেক করতে থাকে। তখন সে খেয়াল করে একটা মেয়ে দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মেয়েটির চোখে চোখ পড়তে মেয়েটি পালাতে যায়, তবে শিয়া জুতা মেরে মেয়েটিকে ফেলে দেয়। পরে সে মেয়েটির পেছনে হাত দিয়ে এমন কিছু দেখে যেটা সে কাউকেই বলে না। আসলে সে কোম্পানির বাইরে একটা জুতা দেখেছে এবং ওই জুতাটা অন্য কারো না, বরং শিয়ার নিজের দাদার জুতা। মানে চোর আর কেউ নয়, তার দাদাই। ওদিকে আমরা ওই মেয়েটাকে দেখি যাকে হুক কিডন্যাপ করেছিল। এখন মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে। মেয়েটা লিনের দোকানে যায় এবং লিনকে দেখে তার ভালো লেগে যায়, এই জন্য লিনকে তার নাম্বার দিয়ে আসে। যখন মেয়েটা বাসায় ফিরছিল তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে ঝগড়া করছিল। ওই সময় মেয়েটার গাড়ির ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেয়েটা গাড়ি থেকে বের হতেই দেখে চারিদিকে অন্ধকার। সে কল করে কারো কাছে হেল্পের জন্য ওয়েট করে। তখনই ওখানে রেইনকোট পরা এবং
পুরো ফেস কভার করা একটা লোক আসে এবং মেয়েটাকে একটা ঘুষি মেরে টানতে টানতে দিয়ে যায়। এরপর মেয়েটাকে ছুটছাট একটা জায়গায় দিয়ে চাকু দিয়ে অ্যাটাক করে। এদিকে শিয়া তো জেনে গিয়েছে ওই কোম্পানির ডকুমেন্টস তার দাদা চুরি করেছে, তাই তার দাদা বাইরে গেলে সে তার দাদার রুমে গিয়ে ডকুমেন্টসটা খুঁজতে থাকে এবং পেয়েও যায়। তখনই তার দাদাও চলে আসে, তবে শিয়া তার আগেই ডকুমেন্টসটা নিয়ে বের হয়ে গিয়েছে, কিন্তু সে টেনশনে দরজা লক করতে ভুলে গিয়েছিল। এর জন্য দাদা বুঝে ফেলে কেউ রুমে এসেছিল। পরের দিন শ্যান বলে, তুমি কোনো ক্লু পেয়েছো? কিন্তু শিয়া বলে না। শ্যান বলে, এই শহরে পিছনে পিছনে কিছু তো একটা ঘটছে, এটা আমি খুঁজে বের করেই ছাড়বো। শ্যান চলে গেলে শিয়া রাত্রে ওই ডকুমেন্টসটা নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়। যখনই সে ডকুমেন্টসটা দরজার নিচ দিয়ে রুমে ঢুকে দিতে যায়, তখনই ওখানে তার দাদা চলে আসে। সে বলে, ডকুমেন্টসটা আমাকে দাও। তুমি এসব কেন করছো? চুরি করছো কেন? দাদা বলে, তুমি এসব পরে জানতে পারবে, আগে আমাকে ওই ডকুমেন্টসটা দাও। তবে সে তার দাদাকে ওই ডকুমেন্টসটা দেয় না, সে ওখান থেকে রাগ করে চলে যায়। ওদিকে আমরা সেই ভণ্ড জ্যোতিষীকে দেখি, সে রাতের আধারে গুলশান এরিয়ার একটা নির্জন জায়গায় বসে মন্ত্র পাঠ করছে। ঠিক তখনই সে মাটির নিচ থেকে অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। শব্দটা ফলো করে সামনে এগিয়ে গেলে সে যা দেখে তা দেখে তো তার চোখ কপালে ওঠার দশা। কেউ একজন জীবন্ত একটা কুকুরকে মাটির নিচে পুঁতে রেখে গেছে। জ্যোতিষী দেরি না করে কুকুরটিকে উদ্ধার করে সোজা শেয়ার হসপিটালে নিয়ে আসে। তো শেয়া কুকুরটির পিছনে হাত দিতেই ওদিকে দেখতে পায় কুকুরটির মালিক কুকুরটির সাথে খারাপ বিহেভ করে শেষে কুকুরটিকে জ্যান্ত পুঁতে দিয়েছে। এই ব্যাপারটা শেয়া পরের দিনই শ্যানকে বলে এবং শ্যানকে সাথে নিয়ে কুকুরটির মালিকের বাসায় যায়। কিন্তু প্রবলেম হলো এর মধ্যে কোনটা সেই মালিকের বাসা বোঝা মুশকিল, তাই তারা কুকুরটিকে ছেড়ে দিয়ে তার পিছু করতে থাকে। ব্যাস, কুকুরের পিছু করতে করতে মালিককে পেয়ে যায়। কুকুরটি সোজা তার মালিকের কাছে গিয়ে দাঁড়ালে শ্যান সেই পাষণ্ড মালিককে ধরে সেই লেভেলের ধুলাই দিতে থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো কুকুরটি তার মালিককে মারতে দিচ্ছে না, উল্টো সে মালিককে বাঁচানোর জন্য চিৎকার করছে। তো যাই হোক, পুলিশ সেই মালিককে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং শিয়া ওই কুকুরটিকে অ্যাডপ্ট করে নেয়। এরপরের সিনে আমরা দেখি কয়েকটা লোক সমুদ্রের তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ একজনের বড়শিতে মাছের বদলে একটা মেয়ের ডেড বডি উঠে আসে, যা দেখে তারা ভয়ের ঠেলায় ডেড বডিটা ওখানেই ফেলে রেখে দেয় দৌড়। এরপর শ্যান খবর পায় শহরে নতুন এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, যে মেয়েদের শেষ করে দিচ্ছে। আর সবচেয়ে বড় ক্লু হলো সে যাকে শেষ করছে তার হাতে বাটারফ্লাই ট্যাটু পাওয়া যাচ্ছে। পরের দিন শেয়ার হসপিটালে একটা মেয়ে তার পোষা কুকুর নিয়ে আসে। কুকুরটি দেখে কিছুই খাচ্ছে না। শেয়ার কুকুরটির পিছনে হাত দিতেই পিছনে দেখতে পাই কুকুরটি গতকাল সমুদ্রের ধারে গিয়ে লোনা পানি খেয়েছে। তাই শেয়ার মেয়েটিকে বলে, তুমি একে বেশি বেশি পানি খেতে দিও, তাহলেই ঠিক হয়ে যাবে। শেয়ার হাত এখন কুকুরটির পিছনেই আছে। তখন শেয়ার হঠাৎ করে পিছনে আরো দেখতে পাই কুকুরটি যেখানে পানি খেতে গিয়েছিল ঠিক সেখানে একটা ডেড বডি পড়ে আছে। ব্যাস, শেয়ার দেরি না করে পুলিশ নিয়ে সোজা ওই লোকেশনে পৌঁছে যায়। আর সত্যি সত্যি সেখানে একটা ডেড বডি পড়ে থাকতে দেখা যায়। বডিটা পচে গলে এমন অবস্থা হয়েছে যে বোঝাই যাচ্ছে না এটা ছেলে নাকি মেয়ে। পরে ফরেনসিক ল্যাবে টেস্ট করার পর জানা যায় এই ডেড বডিটা আসলে সেই লাইভ স্ট্রিমিং করা মেয়েটার। এরপর শ্যান ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার থেকে তেমন কোনো ক্লু পায় না। এরপর মেয়েটির ম্যানেজারকে ধরলে সে বলে, আমি শেষবার তাকে একটা স্টোরে দেখেছিলাম। শ্যান খোঁজ নিয়ে দেখে ওটা লিনের স্টোর। লিনের কাছে সব কথা শোনার পর লিন বলে মেয়েটা তাকে নাম্বার দিয়ে গিয়েছিল কিন্তু সে কল দেয়নি। তবে লিন বলে মেয়েটি এখানে আসার আগে নাকি সেই জ্যোতিষীর কাছে গিয়েছিল। শ্যান তখন ওই জ্যোতিষীর কাছে গিয়ে তাকে চেপে ধরলে জ্যোতিষী একটা ভিডিও ক্লিপ দেখে বলে, এই মেয়েটির সাথে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সে তো ভালোই সেলিব্রিটি। ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শ্যান মেয়েটির কার দেখতে পায় এবং সেই কারের নাম্বার ট্রেস করে সোজা একটা গ্যারেজে যায়। গ্যারেজের মেকানিককে জিজ্ঞাসা করলে সে বলে, ওই দিন রাতে মেয়েটি আমাকে কল করেছিল গাড়ি ঠিক করার জন্য, কিন্তু আমি ওখানে গিয়ে মেয়েটিকে পাইনি, তাই গাড়িটা নিয়ে এসে রিপেয়ার করে রেখে দিয়েছি। এর মাধ্যমে শ্যান জানতে পারে মেয়েটির অ্যাক্সিডেন্ট আসলে কোথায় হয়েছিল। সে ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু আফসোস তেমন কোনো ক্লু পায় না। এরপর রাতে সে একা একা একটা পেশেন্ট দেখতে যাচ্ছে। শ্যান এসে বলে, আমিও তোমার সাথে যাব, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে।
এটা শুনে শিয়া তো মনে মনে সেই খুশি, কিন্তু দূরে থেকে জিয়া এদের দুজনকে একসাথে দেখে জেলাস ফিল করতে শুরু করে। ওদিকে শ্যান শিয়াকে বলে এই এরিয়াতে 30,000 মানুষ আছে, এর ভিতরে একজন সিরিয়াল কিলার, তুমি তাকে খুঁজে বের করতে হেল্প করো। শিয়া বলে আমি কিভাবে হেল্প করব? শ্যান তখন অদ্ভুত একটা প্ল্যান দেয়। সে বলে তুমি যদি প্রতিদিন 1000 মানুষের পিছনে হাত দিয়ে টেস্ট করো তাহলে 30 দিনের ভেতরে 30,000 মানুষের টেস্ট করা হবে, আর আমরা তখন সেই সিরিয়াল কিলারকে পেয়ে যাব। প্ল্যান মোতাবেক পরের দিন শ্যান শিয়াকে একটা বক্সের ভেতরে ঢুকিয়ে দেয় আর এক এক করে সবাইকে বক্সের সামনে পাঠাতে থাকে যাতে শিয়া তাদের পিছনে টাচ করে টেস্ট করতে পারে। কিন্তু এত প্যারা নেওয়ার পরেও তারা আজ কোনো ক্লু পায় না। ওদিকে জিয়া সেই জ্যোতিষীর কাছে গিয়ে বলে আমাকে 2টা তাবিজ দাও, একটা এমন তাবিজ যাতে শিয়া আর শ্যান দুজনের ব্রেকআপ হয়ে যায়, আর একটা এমন তাবিজ যেন শ্যান আমার প্রেমে পাগল হয়ে যায়। সাবাস। জ্যোতিষী তাবিজ দিয়ে ওয়ার্নিং দেয় এই তাবিজটা যার কাছে থাকবে তার লাইফে কিন্তু চরম ব্যাড লাক চলে আসবে। জিয়া তাবিজটা নিয়ে প্রথমে তার বালিশের নিচে রেখে দেয়, তবে রাতে তার রিয়ালাইজ হয় কাজটা সে একদমই ঠিক করছে না, তাই সে চুপি চুপি শেয়ার রুমে গিয়ে বালিশটা চেঞ্জ করে নেয়। এরপর সে তাবিজ 2টা নিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়, আর এখানেই ঘটে আসল ঘটনা। ব্যাডলকওয়ালা তাবিজটা উড়ে গিয়ে পড়ে জিয়ার সেই সার্ভেন্টের উপর, যাকে দিয়ে সে সবসময় কাজ করায়। সাথে সাথে বেচারার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, সে গাড়ি থেকে বের হতে গেলে পা স্লিপ করে পড়ে যেতে ধরে। ঠিক তখন জিয়া এসে তাকে ধরে ফেলে, আর ওই মোমেন্টে ভালোবাসার ওই তাবিজটা এসে জিয়ার উপর পড়ে। ব্যাস, জিয়া তখন শ্যানকে বাদ দিয়ে ওই সার্ভেন্টের প্রেমেই পাগল হয়ে যায়। জিয়া শিয়ার কাছে এসে চিন্তিত মুখে বলে তোর সাহস তো কম না, তুই কিলারকে খোঁজার জন্য শ্যানকে হেল্প করছিস, যদি ওই সিরিয়াল কিলারের নজর একবার তোর উপরে পড়ে তখন কি করবি? বান্ধবীর কথা শুনে শিয়া তো ভয় শেষ, শিয়ার মনেও এবার ভয় ঢুকতে শুরু করে। ঠিক তখনই শ্যান কল করে বলে তাড়াতাড়ি আসো, হাতে একদম সময় নেই, আজও 1000 জনকে পরীক্ষা করতে হবে। কিন্তু শিয়া তো ভয় আছে, তাই সে বাহানা দিয়ে বলে আজকে আমি যেতে পারবো না, ঘুম থেকে উঠে দেখি আমার পাওয়ার চলে গিয়েছে, পাওয়ার ফিরে আসলে আমি তোমাকে জানাবো, এখন কল রাখি। কিন্তু শ্যান কি আর এত সহজে ছাড়ার পাত্র? সে বলে কোনো অজুহাত দিতে হবে না, আমি তোমার হসপিটালের নিচেই দাঁড়িয়ে আছি। এটা শুনে সে এত শখ, সে তাড়াতাড়ি করে জানালা দিয়ে পালাতে যায়, তবে জানালা খুলতেই দেখে শ্যান তার সামনেই দাঁড়িয়ে মুচকি হাসছে। সে তখন মিনমিন করে বলে আমি আর এসব করতে পারবো না, আমার কাছে তো কোনো বন্দুক নাই যে কিলার আমাকে ধরতে আসলে আমি তাকে গুলি করব। তখন শ্যান হিরো স্টাইলে বলে তোমার বন্দুকটা আমি থাকতে তোমার কিছুই হতে দিব না। শ্যানের মুখে এমন কথা শুনে শিয়ার তো জন্মের ভালো লাগে, ভয়টাই সব এক নিমিষেই গায়েব হয়ে যায়। এরপর সে শ্যানের সাথে যেতে রাজি হয়, তবে সে হেলমেট পরে যায় যাতে তাকে কেউ দেখে চিনতে না পারে। সিন কাট হয়ে চলে আসে রাতে, আমরা ইরা নামের একটা মেয়েকে রাস্তা দিয়ে একা হেঁটে আসতে দেখি। রাস্তাঘাট একদম শুনশান, তখনই হঠাৎ তার সামনে রেইনকোট পরা একটা লোক চলে আসে। অন্ধকারের মাঝে এমন অদ্ভুত লোক দেখে মেয়েটা তো ভয় শেষ, সে ওখান থেকে দৌড়ে পালাতে যায়। তবে তার ভাগ্য খারাপ, লোকটা ওই মেয়েটিকে ধরে ফেলে এবং তার উপরে ভয়ানকভাবে অ্যাটাক করে দেয়। পরের দিন সকালে সবার মুখে মুখে একটাই কথা, ইরা মেয়েটা নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তবে ইরার বেস্ট ফ্রেন্ড এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ ইরার যদি কারোর সাথে রিলেশন থাকতো তাহলে তার বান্ধবী হিসেবে সে তো অবশ্যই জানতো। তাই তার বান্ধবী সোজা চলে আসে পুলিশ স্টেশনে এবং শ্যানকে বলে ইরার গায়েব হওয়ার খবর আমার কাছে সাধারণ মনে হচ্ছে না স্যার, আমার কাছে মনে হচ্ছে কেউ তাকে গায়েব করে দিয়েছে। মেয়েটা কান্না করতে করতে বলে ইরার লাইফটা এমনিতেই অনেক বেশি কষ্টে কাটছে। ফ্ল্যাশব্যাকে দেখি একদিন তার বান্ধবী ইরাকে বলছিল তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করে সব টাকা অনাথ আশ্রমে কেন দিয়ে দাও। ইরা তখন ইমোশনাল হয়ে বলে আমার ভাই ছোট থাকতে হারিয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় আমার ভাই কোনো না কোনো অনাথ আশ্রমে আছে। আমি আমার ভাইকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, ইভেন আমার বাবা মা আমার ভাইটাকে খুঁজতে খুঁজতে তারাও মারা গিয়েছে। এখন এই দুনিয়াতে আমার আর আপন বলতে কেউই নেই। ইরার এমন ইমোশন ঘটনা শুনে শ্যান ইমোশনাল হয়ে যায় এবং সে আর শিয়া প্রমিস করে তারা যেইভাবেই হোক ইরাকে খুঁজে বের করবেই। এরপর ইরাকে খোঁজার জন্য সমস্ত পুলিশ অফিসার মিশনে নেমে পড়ে। শ্যান তদন্ত করে জানতে পারে ইরা ওই দিন রাতে স্কুটি নিয়ে বের হয়েছিল। এরপর সে ওই স্কুটির খোঁজ লাগে এবং জানতে পারে ওই স্কুটি বর্তমানে একটা ছেলের কাছে আছে। ব্যাস
সত্যি করে বল, তুই স্কুটিটা কার কাছ থেকে চুরি করেছিস? ছেলেটা ভয়ে ভয়ে বলে, স্যার আমি তো চুরি করিনি, আমি রাস্তায় ওটা পড়ে থাকতে দেখে নিয়ে এসেছি। পরে শ্যান ওই জায়গায় যায় যেখানে ছেলেটি স্কুটি পেয়েছিল এবং ওখানে গিয়ে সে রক্ত দেখতে পায় এবং একটা চাকু পায় যেটাতে রক্ত লাগানো ছিল। শ্যান এটাও লক্ষ্য করে এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এরপর শ্যান ওই চাকুটা ফরেনসিক ল্যাবে দিয়ে ব্লাড টেস্ট করে এবং কনফার্ম হয়ে যায় এটা ইরারই রক্ত। সিসিটিভি ফুটেজেও ক্লিয়ার দেখা যায় ওই রেইনকোট পরা লোকটা ইরার উপর অ্যাটাক করেছে। সবাই ভেবে নেয় ইরা মারা গেছে, কিন্তু শ্যানের সেন্স বলছে ইরা হয়তো এখনো জীবিত আছে। পরে শ্যান শিয়াকে সাথে নিয়ে ওই লোকটার কাছে যায় যেখানে ইরা শেষবার কফি ডেলিভারি দিতে গিয়েছিল। ওখানে গিয়ে শ্যান শিয়াকে ইশারা দিয়ে বলে ওই লোকটার পিছনে হাত দিয়ে টেস্ট করতে। তো শিয়া বাহানা বানিয়ে লোকটির পিছনে টাচ করে ফেলে, আর টাচ করতেই সে দেখতে পায় ইরা কফি ডেলিভারি দেওয়ার পর পিছনের গলি দিয়ে গিয়েছিল। শিয়া সামনের রাস্তা চিনতো কারণ সে ওখানে দুইবার একটা লোকের প্রেগনেন্ট গরু চেক আপ করতে এসেছিল, আর এখান থেকে তো শিয়া আর গরুর মালিক পাওয়ারটি পেয়েছিল। তো শিয়া শ্যানকে নিয়ে ওই লোকটির কাছে যায় এবং শিয়া বলে আপনার এখানে ইরা নামের কোনো একটা মেয়ে এসেছিল। লোকটি মুখের উপর মানা করে দেয়, তবে শিয়া বুঝে যায় লোকটি মিথ্যা বলছে, কারণ সে একদিন ভুল করে লোকটির পিছনে টাচ করেছিল এবং পিছনে দেখেছিল ইরা তার সাথে খুবই ক্লোজ ছিল। তাই শিয়া শ্যানকে সাইডে নিয়ে সব খুলে বলে এবং এটাও বলে লোকটির কাছে আমার মতো পাওয়ার আছে। তখন তারা দেখে ওই লোকটি গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে। শিয়া আর শ্যান লোকটিকে ফলো করতে থাকে। এরপর লোকটি একটা মার্কেটের ভিতরে ঢুকে পড়ে। ভিড়ের মাঝে তারা দুজন লোকটিকে আর খুঁজে পায় না, তাই দুজন আলাদাভাবে খোঁজার ডিসাইড করে। এরপরে শিয়া লোকটিকে পেয়ে যায় এবং একটি ট্যাক্সিতে উঠে লোকটিকে ফলো করতে থাকে, আর শ্যানকে কল করে বলে দেয় সে ওই লোকটিকে ফলো করছে। লোকটি গাড়ি থেকে নেমে একটা ওভার হাউসের দিকে যাচ্ছিল এবং সেও তাকে ফলো করছিল। তার দিক অন্ধকার, অনেকটা রাত হয়ে গিয়েছে। এই মাঝে শিয়ার ফোনটাও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি একদম থমথমে। হঠাৎ তার সামনে ওই লোকটি চলে আসে আর বলে তুমি আমাকে ফলো করছো কেন? শিয়া সাহস নিয়ে বলে আমি জানি ইরার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, তোমার সাথে দেখা করতে রোজ আসতো, তুমি মিথ্যা বলছো কেন? লোকটি তখন অসহায় হয়ে বলে হ্যাঁ ও আমার এখানে আসতো, আমি আগে বলিনি কারণ পুলিশ আমাকে সন্দেহ করে ধরে নিয়ে যেত। শিয়া বলে তুমি যদি ক্লিয়ার না হও তাহলে তোমার পিছনে টাচ করে দেখতে দাও, আমি তোমাকে টেস্ট করে দেখতে চাই। ব্যাস শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তারা দুজনই টাচ করার চেষ্টা করছিল। ঠিক তখনই লোকটি উল্টা শিয়ার পা টাচ করে নেয়। ওই সময় শ্যানের এন্ট্রি হয়। শ্যান সোজা লোকটির রুমের সামনে গিয়ে বলে ইরা বাহিরে চলে আসো, আমি জানি তুমি ভিতরে আছো। আর তখনই ইরা রুমের ভিতর থেকে বের হয়ে আসে। শিয়া শ্যানকে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে ইরা এখানে আছে? শ্যান বলে আসলে রাস্তায় রক্ত ফেলানো, চুরিতে রক্ত লাগানো এগুলো সব এদের প্ল্যান ছিল। আসল কাহিনী হলো ইরার কাছে একটা কফি শপের মালিক অনেক টাকা পায়। এই টাকা পরিশোধ করার মতো সামর্থ্য ইরার ছিল না, তাই সে নিজেই মরার নাটক সাজিয়েছে যাতে পাওনাদার তাকে আর না খোঁজে। তখন ওই লোকটি বলে আমি ইরার টাকা দিতে চেয়েছিলাম, তবে তারা টাকা নেয়নি কারণ ইরার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা ইরাকে দিয়ে হাড় ভাঙা কাজ করায়। তো এরপর শ্যান তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। তখন লোকটি শিয়াকে বলে একটু আগে আমি তোমার পা টাচ করে দেখেছি, ওই দিন ওই পাওয়ারটি তুমি আর আমি বাদে আরেকটা লোক পেয়েছিল, ওই লিফটটিও আমাদের আশপাশেই ছিল। এটা শুনে শিয়া তো প্রায় অবাক হয়ে যায়, কে ছিল তাহলে সেই তৃতীয় ব্যক্তি? পরে শ্যান ইরা এবং লোকটিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা দুজনে একে অপরকে ভালোবাসে, এই জন্য একে অপরের দোষ নিজের ঘাড়ে নিচ্ছিল একে অপরকে বাঁচানোর জন্য। ভালোবাসার এমন স্যাক্রিফাইস দেখে শ্যান ইমোশনাল হয়ে যায় ও বলে এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম, তবে আর এমন ভুল কখনো করবে না। তো শিয়া এবার ইরার বেস্ট ফ্রেন্ড যিশুকে অফিসে ডেকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে ইরা আসলে মারা যায়নি, সে তার বয়ফ্রেন্ডের সাথে মরার নাটক করেছে কারণ সে প্রচুর ঋণের দায়ে ফেসেছিল। ইরাকে খুঁজে পেয়েছে, এটা শুনে যিশু তো মহা খুশি। সে যিশুকে বলে ইরা এখন তার বয়ফ্রেন্ড গোয়ানশিকের সাথে পুলিশ স্টেশনে আছে। কিন্তু সিন চেঞ্জ হতেই দেখি ঘন্টাখানেক পর ইরা আর গোয়ানশিক পুলিশ স্টেশন থেকে বের হতেই সেই কফি শপের মহিলা তার গুন্ডা বাহিনী নিয়ে হাজির। আর কিছু বুঝে ওঠার আগেই তারা ইরাকে চুল ধরে টেনে ওখান থেকে নিয়ে যায়। ইরাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন গোয়ানশিক সাইডে যিশুকে দেখতে পায়, আর তাকে দেখেই গোয়ানশিক বুঝে ফেলে
যিশুই আসলে বসকে খবরটা লিক করে দিয়েছে যে ইরা পুলিশ স্টেশনে আছে। তো গোয়ানশিক সোজা শিয়ার কাছে যায় এবং ঝাড়ি দিয়ে বলে, তুমি ইরার বান্ধবীকে ইরার ব্যাপারে কেন বলতে গেলে? আসলে ইরার বান্ধবী যিশু ওই বসের আন্ডারে কাজ করে, আর ইরাও যিশুর মাঝে একটা ডিল ছিল, দুজনের কেউ একজন যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে যে থাকবে তাকেই দুজনের ঋণ পরিশোধ করতে হবে। তাই যিশু ইরাকে ধরিয়ে দিয়েছে। শিয়া তো এসব শুনে পুরাই শক। সে মনে করেছিল যিশু ইরার ভালো বন্ধু। তাই শিয়া কফি শপে গিয়ে যিশুর সাথে দেখা করে বলে, আমি তোমাকে বিশ্বাস করে সব বললাম আর তুমি বসকে বলে দিলে? যিশু তখন অসহায় হয়ে বলে, ইরা তো জানতো সে পালালে আমাকেই সমস্ত লোন শোধ করতে হবে। এরপরও সে কেবল নিজের ব্যাপারেই ভেবেছিল। শিয়া বলে, আমি তোমাদের দুজনের লোন শোধ করতে হেল্প করব। যিশু বলে, এই লোন টাকা দিয়ে শোধ হয় না, এটা খেটে পরিশোধ করতে হয়। পরের সিনে আমরা লিনকে দেখি সে একটা রেস্টুরেন্টে গিয়ে শিয়াকে দেখতে পাই। শিয়া একা বসে ড্রিঙ্কস করে একটু ডার্ক হয়ে গেছে। লিন এসে বলে, তোমার কি মন খারাপ? শিয়া বলে, হ্যাঁ হালকা একটু। লিন তখন বলে, মানুষকে এত সহজে বিশ্বাস করা ভালো না। শিয়া বলে, আমি সবাইকে অনেক বিশ্বাস করি, তোমাকেও অনেক বিশ্বাস করি। এই বলে শিয়া তার সিক্রেট পাওয়ারের ব্যাপারে লিনকে বলতে ধরে, কিন্তু লিন থামিয়ে দিয়ে বলে, আমাকে বলো না, হতে পারে আমিও কোনো সময় বদলে যেতে পারি। তো শিয়া অনেক বেশি ড্রিঙ্কস করেছে, তাই মাথাটা টেবিলে রাখতে ধরলে লিন তার হাতটা শিয়ার মাথার নিচে দেয়। আর লিনকে টাচ করতেই সে একটা অতীত দেখতে পায়, ইরার বান্ধবী যিশু মারা গিয়েছে। এটা দেখে শিয়া ফোনটা ওখানেই ফেলে রেখে দৌড় দেয়। শিয়া সোজা ওই কফি শপে গেলে দেখে যিশু ডেলিভারি করতে যাচ্ছে, কিন্তু শিয়া যিশুকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে যেতে যেতে বলবো। এরপর শিয়া যিশুর স্কুটির পিছনে উঠে চলে যায়। অনেকটা রাত হয়ে গিয়েছিল আর রাস্তাটাও বেশ ফাঁকা। তো যিশু বাইক থামিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ডেলিভারি করে আসছি। কিন্তু শিয়া বাইক থেকে নামতেই যিশু তাকে একা ফেলে বাইক নিয়ে চলে যায়। জায়গাটা ছিল গুটগুটি অন্ধকার। শিয়া তাকে থামতে বললেও সে থামে না। একটু সামনে গিয়ে শিয়া দেখে যিশুর স্কুটিটা রাস্তায় পড়ে আছে, আর সেই কিলারটি যিশুকে মারার চেষ্টা করছে। শিয়া তখন দৌড়ে গিয়ে কিলারের মাথায় হেলমেট দিয়ে ধপাস করে একটা বাড়ি মারে, কিন্তু কিলার তখন ভয় পেয়ে চাকু ফেলে ওখান থেকে ভেঙে যায়। শিয়া কিলারের ওই চাকু দিয়ে যিশুর হাতের বাঁধন কেটে ফেলে। যেহেতু যিশুর পা ভেঙে গিয়েছে তাই সে হাঁটতে পারবে না। তাই শিয়া যিশুকে একটা ঝোপের ভিতরে লুকিয়ে রাখে যাতে কেউ খুঁজে না পায়। এরপর কারো হেল্প নেওয়ার জন্য ফোনটা বের করবে, দেখে ফোনটা নেই, মানে ওই যে রেস্টুরেন্টে ফেলে এসেছে। কিন্তু শিয়া যিশুকে বলে, তুমি এখানে থাকো আর আমি যাই দেখি হেল্পের জন্য কাউকে পাই কিনা। এরপর শিয়া দৌড়াতে দৌড়াতে একটা বাসের সামনে গিয়ে বাস থামায়, কিন্তু বাসে উঠেই দেখে ওই বাসে সেই জ্যোতিষী বসে আছে। জ্যোতিষী বলে, কি হয়েছে তোমার? কিন্তু শিয়া এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, তাই সে তাকে কিছু না বলে বাস থেকে নেমে পড়ে। এরপর সে তার দাদার কাছে যায়, কিন্তু সেখানে গিয়েও সে দাদাকে বিশ্বাস করতে পারে না। তাই সে সোজা শ্যানের দিকে ছুটতে থাকে। রাস্তায় লিনের সঙ্গেও দেখা হয়, তবে সে লিনকেও কিছু বলে না। শেষে সে শ্যানের কাছে যায় এবং শ্যানকে সে সমস্ত ঘটনা খুলে বলে। শ্যান সাথে সাথে শিয়াকে নিয়ে ওই জঙ্গলে যায় যেখানে যিশু আছে। কিন্তু সেখানে পৌঁছে তারা যেটা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যিশু আর বেঁচে নেই, কিলার তাকে অলরেডি শেষ করে দিয়েছে। তারা দুজনেই এটা দেখে পুরাই থমকে যায়। শিয়া অবাক হয়ে বলে, আমি ওকে এমন জায়গায় লুকিয়ে রেখেছিলাম যে কারোর খুঁজে পাওয়া সম্ভব না, তাহলে কিলার জানলো কি করে? শ্যান বলে, এমনও তো হতে পারে কিলারের কাছেও তোমাদের দুজনের মতো পাওয়ার আছে, হয়তো সে তোমাকে টাচ করে দেখে নিয়েছে তুমি ওকে কোথায় রেখে গিয়েছো। তো এরপর তারা গোয়ানশিকের কাছে যায় এবং শিয়া বলে, আবার আমার পা চেক করে দেখো তো সেদিন আমাদের দুজন ছাড়া অন্য কেউ পাওয়ারটা পেয়েছিল কিনা। গোয়ানশিক তার পা চেক করে কনফার্ম হয়, হ্যাঁ সেদিন ছায়ার মতো তৃতীয় আরেকজনও ছিল, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। শিয়ার সন্দেহ হয় যিশুর মৃত্যুর আগে আমার সাথে জ্যোতিষের টাচ হয়েছিল। এরপর দাদার, এরপর লিনের, এদের মধ্যে কি কেউ কিলার? শ্যান বলে, আমাদের সবার উপরই সন্দেহ রাখা উচিত। গোয়ানশিক বলে, কিলারের হাইট আমার থেকে লম্বা আর শ্যানের থেকে খাটো, মানে মিডিয়াম হাইট। এরপর শ্যান শিয়াকে বাসে ড্রপ করে দিয়ে আসে। এরপর শ্যান আর গোয়ানশিক কিলারকে এটা নিয়ে সিরিয়াস আলাপ করছে। ঠিক তখনই লিন দোকান থেকে বের হয়। শ্যান লিনকে দেখে চমকে ওঠে, কারণ লিনের হাইট আর সেই রহস্যময় লোকটার হাইট একদম সেম টু সেম। লিন চলে গেলে শ্যান দোকানের ভিতরে ঢুকে স্টাফকে জিজ্ঞেস করে, আচ্ছা গত 5 দিন আগে কি লিন দোকানে ছিল?
স্টাফ জানে না স্যার, উনি তো ওই দিন ছুটি নিয়েছিলেন। স্যারের সন্দেহ এবার আরো বেড়ে যায়। এরপর স্যার সোজা লিনের বাড়ির সামনে গেলে দেখে তার রুমের লাইট অফ। সন্দেহ কনফার্ম করার জন্য সে লিনকে কল দিয়ে বলে, তুমি কোথায়? লিন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি তো রুমের ভিতরেই আছি। শ্যাম তখন বুদ্ধি খাটিয়ে বলে, তাই? তাহলে রুমের লাইটটা অন করো তো দেখি। কিন্তু লিন বাহানা দিয়ে বলে, আসলে আমার রুমের লাইটটা ফিউজ হয়ে গেছে। শ্যাম তখন কনফার্ম হওয়ার জন্য বাড়ির মালিক মানে সেই জ্যোতিষীকে জিজ্ঞেস করে, লিন কি আসলে বাসায় আছে? জ্যোতিষী বলে, আরে না, ও তো এখন দোকানে গেছে। শ্যাম তো পুরো অবাক, তার মানে লিন মিথ্যা বলছে। আসলে এই সময় লিন শিয়াকে তার নতুন দোকান দেখাতে নিয়ে গেছে। শ্যামও জানতে পারে সে এখন লিনের সাথে দোকানে আছে। তার মানে এখন একটাই ভয়, লিন যদি সেই সাইকো কিলার হয় তবে শিয়া এখন বিপদে। লিন আর দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে দোকানের দিকে যায়। দোকানের বাইরে পৌঁছে সে জানালা দিয়ে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। সে দেখে লিন পকেট থেকে একটা চকচকে ধারালো চাকু বের করে শিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। শ্যাম ভাবে এই বুঝি লিন শিয়াকে শেষ করে দিল। সে দৌড়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে গিয়ে দেখে অন্য দৃশ্য। আসলে লিন শিয়াকে মারার জন্য নয়, আপেল কাটার জন্য চাকুটা বের করেছে। তো স্যারকে হঠাৎ এভাবে দেখে লিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে তুমি এখানে কি করছো? শ্যাম পরিস্থিতি সামাল দিয়ে বলে, না মানে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই। লিনকে বলে, আচ্ছা লিন, তুমি যে 5 দিন আগে ইনস্টিটিউট থেকে ছুটি নিয়েছিলে কেন বলো তো? লিন বলে, আমার দোকানের কিছু কাজ ছিল তাই। কেন, তুমি কি আমাকে সন্দেহ করছো? শ্যাম তখন কথা ঘুরিয়ে ওখান থেকে শিয়াকে নিয়ে বেরিয়ে আসে। তার পথে শিয়া খুব বিরক্তি হয়ে বলে, তুমি অযথাই একটা ইনোসেন্ট ছেলেকে সন্দেহ করছো। শ্যাম তখন সিরিয়াস মুডে বলে, দেখো লিন এই শহরে আসার পর থেকেই কিন্তু মার্ডারগুলো শুরু হয়েছে, তাই ওকে আমার একদমই সুবিধার মনে হয় না। তুমি ওর থেকে সাবধানে থাকবে। পরের দিন আমরা দেখি শিয়া তার বান্ধবী জিয়াকে সব খুলে বলছে। শিয়া ভয়ে ভয়ে বলে, ওই সাইকো কিলার আমার মতোই অতীত দেখতে পায়। সে আমাকে টাচ করে আমার মেমরি দেখে যিশুর লোকেশন জেনে গিয়েছিল, আর তাই যিশুকে মেরে ফেলেছে। জিয়া তখন লজিক দিয়ে বলে, তাহলে তো কিলার তোমার পাওয়ার সম্পর্কেও জানে, সে তোমাকে এখনো মারেনি কেন? হতে পারে সে তোমাকে সরাসরি না মেরে তোমার আপন কাউকে মারার প্ল্যান করছে, যাতে তুমি কষ্ট পাও। তার মানে আমি তো তোমার ক্লোজ ফ্রেন্ড, তার মানে নেক্সট টার্গেট কি আমি? এই বলে জিয়া তো ভয় শেষ। তো এরপর শ্যাম শিয়া আর গোয়ানশিককে তার বাসায় ডাকে, কারণ তারা তিনজনই এখন একটা টিম। শ্যাম তার থিওরি শেয়ার করে বলে, কিলার জানে শিয়া অতীত দেখতে পায়, আবার কিলার নিজেও অতীত দেখতে পায়। তাই সে প্রতিটা মার্ডার করার সময় ইচ্ছে করে চোখ বন্ধ রাখে, যাতে শিয়া যদি কখনো তাকে টাচ করে অতীত দেখেও ফেলে, তবুও শিয়া যেন তার চেহারা দেখতে না পায়। মানে কিলার কিন্তু ভীষণ চালাক, না দেখেই মার্ডার করে। তো আমাদের প্ল্যান হলো আগামীকাল শহরে একটা বড় ইভেন্ট বা মেলা হতে যাচ্ছে, সেখানে প্রচুর লোক আসবে, আর কিলারও নিশ্চয়ই সেখানে থাকবে। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো প্ল্যান মতো শিয়া সেই জ্যোতিষী শ্যামলের কাছে যায়, গিয়ে বলে, কালকের ইভেন্টে আমি তোমাকে হেল্প করব। আমি একটা বক্সের ভিতর বসে থাকবো, আর তুমি কাস্টমারদেরকে সেই বক্সে বসালে আমি তাদের পিছনে টাচ করে তাদের অতীত দেখে তোমাকে বলে দেব। এতে তোমার পপুলারিটি বাড়বে, আর আমাদের কাজও হবে। জ্যোতিষী তো এই অফার পেয়ে এক পায়ে খাড়া, সে লিনকে দিয়ে স্পেশাল একটা বক্স বানিয়ে নেয়। সিন চলে আসে সেই ইভেন্টের দিনে। শ্যাম সবাইকে সাবধান করে দেয়, কিলার যেন কোনোভাবেই তোমাদের টাচ করতে না পারে। টাচ করলেই কিন্তু সে বুঝে যাবে আমরা তাকে খুঁজছি। তোমাদের কাজ হলো ওই দিন রাতে গোয়ানশিক ছাড়া আর কে কে ওই পিলারের পিছনে ছিল সেটা খুঁজে বের করা। আর হ্যাঁ, আমার মেইন সন্দেহ কিন্তু ওই লিনের উপরেই। মেলা শুরু হয়, বক্স বসানো হয়, লোকরা তাদের ভাগ্য জানতে বক্সে বসে, আর শিয়া তাদের টাচ করে চেক করতে থাকে। এরই মাঝে সেখানে লিন চলে আসে। গোয়ানশিক প্ল্যান করে লিনকে ম্যাসাজ করে দেওয়ার অফার দেয়। উদ্দেশ্য হলো ম্যাসাজ করার ছলে লিনকে টাচ করে তার অতীত দেখা, কিন্তু লিন খুব চালাক, সে সাফ মানা করে দেয়। গোয়ানশিক অনেক ট্রাই করেও লিনকে টাচ করতে পারে না। তো এরপর টুইস্ট আসে তখন, যখন গোয়ানশিক জ্যোতিষী শ্যামলের পা টাচ করে। সে দেখে ওই দিন রাতে শ্যামলও ভুল করে ওই ফার্মের ভিতরে গিয়েছিল, কিন্তু শ্যামল সেখানে একা ছিল না। সে ওই পিলারের পাশে আরেকজনকে লুকিয়ে থাকতে দেখেছিল, আর সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং লিন। গোয়ানশিক এটা দেখে শক খায়। সে দৌড়ে গিয়ে শ্যামকে বলে, পেয়ে গেছি, ওই দিন পিলারের পিছনে লিন ছিল, তার মানে লিনও ওই পাওয়ার পেয়েছে।
সবাই তো এই কথা শুনে থ মেরে যায়। শিয়া বলে তাহলে আর দেরি কেন, লিনকে অ্যারেস্ট করো। শ্যান বলে আরে বললেই তো হলো না, অ্যারেস্ট করতে গেলে তো প্রমাণ লাগবে। আমাদের ওই চাকুর খোঁজ করতে হবে যেটা দিয়ে সে মার্ডার করে, আর সেটা কোথায় আছে জানতে হলে লিনকে টাচ করতে হবে। এরপর ইভেন্টের শেষের দিকে শ্যান লিনের কাছে যায়। সে লিনকে ওই জাদুর বক্সের উপর বসতে বলে যাতে শিয়া তাকে টাচ করতে পারে, কিন্তু লিন বসে না। সে শ্যানের দিকে তাকিয়ে সোজা বলে তুমি আমাকে অযথাই সন্দেহ করছো, আমি কোনো খুন করিনি। আমি শিউলের বড় ইউনিভার্সিটি থেকে এসেছি বলে কি আমি সাসপেক্ট? তো লিন নিজেকে নির্দোষ দাবি করতে থাকে। শেষে শিয়া আর শ্যান থানায় ফিরে আসে। শিয়া বলে আমি সুযোগ বুঝে লিনকে টাচ করে সব দেখে দেব, কিন্তু শ্যান তাকে বারণ করে, কারণ লিন যদি সত্যিই সেই সাইকো কিলার হয় তবে শিয়া তাকে টাচ করতে গেলে শিয়ার জানের রিস্ক আছে। পরের দিন আমরা শিয়াকে তার আন্টির সাথে মায়ের কবরস্থানে দেখতে পাই। শিয়া তার আন্টিকে জিজ্ঞেস করে আচ্ছা আন্টি, আমার মা আসলে কেমন মানুষ ছিল? আন্টি বলে তোর মা, সে তো দুর্দান্ত সাহসী একজন মহিলা ছিল, সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, নামকরা জার্নালিস্ট ছিল। তখন শিয়া অবাক হয়ে বলে তাহলে মা পানিতে ডুবে সুইসাইড কেন করেছিল? আন্টি বলে সঠিক কারণ তো জানি না, তবে চেয়ারম্যান বলেছিল তোর মা নাকি খুব ডিপ্রেশনে ছিল। শিয়ার মনে খটকা লাগে, চেয়ারম্যান আমার মাকে এত ভালো করে চিনতো কিভাবে? আন্টি তখন জানে তোর মা যেহেতু অন্যায়ের বিরুদ্ধে আর্টিকেল লিখতো তাই সবাই তাকে চিনত। এরপর তারা বাসায় ফিরে আসতে দেখে আরে স্বয়ং চেয়ারম্যান চা তাদের বাড়িতে হাজির, শিয়ার দাদার সাথে দেখা করতে এসেছে। শিয়ার সুযোগ পেয়ে চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করে আপনি তো আমার মাকে চিনতেন, মা কেন সুইসাইড করেছিল? চেয়ারম্যান তখন বেশ চালাকি করে বলে আসলে ওই সময় তোমার মা একটা আর্টিকেল লিখছিল আর খুব ডিপ্রেশনে ছিল, আমিও খুব বিজি ছিলাম, তাই মৃত্যুর 1 মাস আগে তার সাথে আমার কোনো কথাই হয়নি। এটা শুনে শিয়া মনে মনে শক খায়, কারণ সে তো তার পাওয়ার দিয়ে অতীত দেখেছে, আর সেই অতীতে পরিষ্কার দেখেছে মা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে চেয়ারম্যান তার মায়ের সাথেই ছিল, অর্থাৎ চেয়ারম্যান ডাহা মিথ্যা কথা বলছে। তো শিয়ার আন্টি এবার দাদাকে চেপে ধরে। আন্টি বলে বাবা, শিয়ার মা মারা যাওয়ার আগে কাকে নিয়ে আর্টিকেল লিখছিল আর তার সাথে আসলে কি ঘটেছিল? দাদা তখন আর থাকতে না পেরে বলেই ফেলে আসলে শিয়ার মা সুইসাইড করেনি, তার কেসটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছেন এটা একটা মার্ডার মিস্ট্রি। ওদিকে শ্যান একটা অদ্ভুত ডকুমেন্টস খুঁজে পায় যেখানে লেখা লিনের মা মারা গেছে আর তার বাবার কোনো খোঁজ নেই। এরপর শ্যান ছাদে বসে লিনকে কোথাও যেতে দেখে, ব্যাস এই সুযোগে সে লিনের রুম চেক করতে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে কিছু না পেলেও লিনের ছোটবেলার একটা ফটো পায়। হঠাৎ কারো আসার শব্দ শুনে শ্যান দরজার পিছনে লুকিয়ে পড়ে। রুমে গিয়ে ঢুকে তাকে দেখে তো শ্যান অবাক, এ তো সেই জ্যোতিষী। শ্যান জ্যোতিষীকে হাতে হাতে ধরে বলে লিন তো রুমে নেই, তুমি এখানে কি করছো? জ্যোতিষী তখন আমতা আমতা করে বলে আসলে আমি লিনের কাছে ইংলিশ শিখছি, কাল আমার এক্সাম, আর আমি যদি না পারি লিন আমাকে খুব বকা দেবে, তাই আমি জাস্ট প্রশ্নটা চুরি করতে এসেছিলাম। অন্যদিকে গুয়ানশিক লিনকে একটা শপে যেতে দেখে তাকে ফলো করতে থাকে। সে শ্যানকে ফোন করে জানালে শ্যান বলে কোনো রিস্ক নিও না, চলে আসো। গুয়ানশিক তখন ফিরে এসে উকি মেরে দেখে লিন ঘুমিয়ে গেছে, তাই সে শ্যানকে কিছু না জানিয়ে লিনের অতীত জানার জন্য রুমে ঢুকে তার পায়ে টাচ করতে যায়। কিন্তু কপাল খারাপ, লিন ঠিক তখনই জেগে যায় আর গুয়ানশিক ভয়ে পিছাতে গিয়ে ধাক্কা লেগে আলমারি তার গায়ের উপরে উল্টে পড়ে। সিন কাট হলে দেখি শ্যান হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে যাচ্ছে। সেখানে একটা ডেড বডি দেখে সে তো কান্নায় ভেঙে পড়ে। সে ভাবছে এটা গুয়ানশিক, চিৎকার করে বলতে থাকে আমি তোমাকে মানা করেছিলাম লিনের কাছে যেও না। ঠিক তখনই পেছন থেকে গুয়ানশিক এসে তার কাঁধে হাত রেখে বলে ভাই তুমি কান্না করছো কেন, আমি তো বেঁচে আছি। আসলে শ্যান অন্য কারো ডেড বডি দেখে ভুল করে মনে করেছে এটাই গুয়ানশিক। সেখানে লিনও চলে আসে এবং জানা যায় গুয়ানশিককে আলমারির নিচে চাপা পড়তে দেখে লিনই তাকে হসপিটালে নিয়ে এসেছে। তো এদিকে শিয়ার আন্টি পুলিশ অফিসার জংশুর কাছে যায়। জংশু তো তার ছোটবেলার বয়ফ্রেন্ড। আন্টি জংশুকে বলে বাবা বলেছে শিয়ার মা সুইসাইড করেনি, তুমি প্লিজ কেসটা রিইনভেস্টিগেশন করো। পুলিশ অফিসার বলে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। জংশু আরো বলে অনেক বছর আগে একটা লোক এখানে এসে সস্তায় জমি কিনেছিল, এই বলে যে এখানে বড় কোম্পানি হবে আর সবাই চাকরি পাবে। কিন্তু পরে কোম্পানি তো হয়নি এবং সেই লোকটি চড়া দামে জমিগুলো বিক্রি করে দেয়। সবাই তখন প্রোটেস্ট শুরু করে আর শিয়ার মাও এর বিরুদ্ধে কড়া আর্টিকেল লিখছিল। এরপর তারা একটা ডকুমেন্টস খুঁজে পায় যা দেখে তাদের চোখ কপালে ওঠে। সেই সব জমি এখন কার নামে জানেন?
চেয়ারম্যান চায়ের নামে। ওদিকে শিয়ার দাদা, ও সরি, আমি আসলে ভুল করে শিয়ার দাদা বলে বলে এসেছি, কিন্তু এটা আসলে শিয়ার দাদা না, নানা। তাই এবার থেকে আমরা শিয়ার নানা বলবো, ঠিক আছে? তো শিয়ার নানা শিয়ার মায়ের কবরে ফুল দিতে গিয়ে দেখে সেখানে অলরেডি চেয়ারম্যানের দেওয়া ফুল রাখা আছে। রাগে তিনি ফুলটা ফেলে দেন। ঠিক তখনই চেয়ারম্যান চা সেখানে চলে আসে। দাদা তখন ভান করে বলে, ও তুমি ফুল রেখেছিলে? আমার তো বয়স হয়েছে, চোখে ঠিক মতো দেখি না, তাই বুঝতে পারিনি। চেয়ারম্যান তখন হুমকি দিয়ে বলে, তুমি তোমার চোখ ঠিক করো। আমি জানি তুমি আমার কোম্পানি থেকে ডকুমেন্ট চুরি করে শিয়ার কাছে পাঠিয়েছো, সাবধান হয়ে যাও। অন্যদিকে শ্যান লিনের সেই ছোটবেলার ছবিটা দিয়ে একটা লোকেশনে যায়। সে দেখে ছবির জায়গার সাথে এই জায়গাটা হুবহু মিলে যাচ্ছে। শিয়াকে কল করে বলে, লিন বলেছিল সেই শহরে আগে কখনো আসেনি, কিন্তু এই ফটো প্রমাণ করে সে মিথ্যা বলছে, সে আগেও এখানে ছিল, তাই লিনের থেকে সাবধান। এরপর শ্যান লিনের ভার্সিটিতে গিয়ে জানতে পারে লিন মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে গিয়েছিল। টিচার বলে 6 বছর আগে এই ভার্সিটিতে একটা লেকচার হয়েছিল, এরপর থেকে লিন নিখোঁজ। শ্যান সেই লেকচারের ভিডিও ফুটেজ চেক করে দেখে সেখানে লেকচার দিচ্ছিল আর কেউ নয়, চেয়ারম্যান চা, এবং সেই লেকচারের মাঝপথে লিন উঠে চলে গিয়েছিল। মুভির এই পর্যায়ে রাতে আমরা দেখি চেয়ারম্যান চা অফিসে যাচ্ছে, কিন্তু কেউ একজন রেইনকোট পরে তাকে ফলো করছে। হঠাৎ রেইনকোট পরা কিলারটি চাকু বের করে চেয়ারম্যানকে মারতে যায়। ঠিক সময়ে শ্যান এসে তাকে আটকে দেয়, আর কিলারটির মুখোশ খুলে দেখা যায় এ তো সেই জ্যোতিষী। ধরা পড়ার ভয়ে জ্যোতিষী কান্নায় ভেঙে পড়ে। জ্যোতিষী বলে, বছর কয়েক আগে এই চেয়ারম্যান আমার বাবাকে কম দামে জমি বেচার কথা বলে সব জমানো টাকা হাতিয়ে নিয়েছে। আমার বাবা ভেবেছিল জমি কিনে ছেলের ভবিষ্যৎ গড়বে, কিন্তু শেষে টাকাও যায়, জমিও পায় না। এই শোকে আমার বাবা ফাঁসি দেয়, আর মাও হার্ট অ্যাটাকে মারা যায়। ওই সময় আমি আর্মিতে ছিলাম, তাই বাবা মাকে বাঁচাতে পারিনি। আজ আমি সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। তো সিন কাট হয়ে আর সিন চলে আসে শিয়ার কাছে। শিয়া শ্যানের সাথে দেখা করে 2005 সালের একটা মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করে। শিয়া বলে 2005 সালে একটা গাড়ি পোর্ট থেকে সিটকে সোজা সমুদ্রের গভীরে তলিয়ে যায়, এবং সেই গাড়িতে থাকা মহিলাটি মারা যায়। আর সেই মহিলাটি অন্য কেউ ছিল না, আমার মা ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ওই সময় পুলিশ কোনো প্রকার ইনভেস্টিগেশন ছাড়াই কেসটি বন্ধ করে দেয়। পুলিশ রিপোর্ট দেয় যে আমার মা নাকি নিজেই নিজের জান নিয়ে নিয়েছে। ওদিকে আমরা আড়ালে আরেকটা লোককে দেখতে পাই যে কিনা শিয়া আর শ্যানের এই গোপন কথাগুলো লুকিয়ে শুনছিল। আর খোঁজ নিয়ে জানা যায় এই লোকটি আসলে চেয়ারম্যান চায়ের লোক। তো শিয়া চলে গেলে শ্যান সেই কেস ফাইলটা বের করে স্টাডি করতে শুরু করে। ফাইলের রিপোর্টে লেখা আছে শিয়ার মা নাকি গাড়ির ব্রেকে পা রেখে ঘুমের মেডিসিন খেয়েছিল। এরপর যখন তার ঘুম চলে আসে তখন শিয়ার মায়ের পা মিস্টেকলি ব্রেক থেকে সরে যায় এবং গাড়িটা সোজা পানিতে গিয়ে ডুবে যায়। পরের দিন শিয়া আর শ্যান ওই স্পটে যায় যেখানে শিয়ার মায়ের গাড়িটা ডুবে গিয়েছিল। জায়গাটা দেখে শ্যানের মনে খটকা লাগে। সে বলে, ওটা তো নিছক কোনো একটা অ্যাক্সিডেন্টও হতে পারতো, তাহলে পুলিশ সুইসাইড বলে কেস কেন বন্ধ করে দিয়েছিল? শিয়া তখন আসল রহস্যটা বলে। আসলে ওই সময় চেয়ারম্যান চা পুলিশকে বলেছিল শিয়ার মা নাকি কিছুদিন ধরে খুবই মেন্টাল প্রেসারে ছিল। স্বামীর মৃত্যুর শোকে সে নাকি ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর আমিও জানতাম মা সবসময় ডিপ্রেশনের মেডিসিন খেত, তাই কেউ আর সন্দেহ করেনি। সব শুনে শ্যান বলে, এই কেসটা আবারও রিওপেন করতে হবে। আমার মনে হচ্ছে তোমার মায়ের মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু ছিল না, এই পেছনে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। এরপর শিয়া বাসায় গিয়ে দেখে আরেক কাণ্ড। সেই বজ্জাত চেয়ারম্যান চা তাদের বাসায় এসে হাজির। সে শিয়ার দাদা আর আন্টির সাথে বসে ড্রিঙ্কস করে একদম ড্রাঙ্ক হয়ে মাতলামি করতেছে। সে শিয়াকে আসতে দেখেই বলে, তুমি আজকাল শ্যানের সাথে এত বেশি সময় কেন কাটাও? শিয়া কোনো উত্তর দেয় না। এরপর চেয়ারম্যান চা যখন চলে যাচ্ছিল তখন শিয়ার দাদা তাকে এগিয়ে দিতে যায়। তখন চা মাতাল অবস্থায় বলে, শিয়া তো একদম তোমার মেয়ের মতো হয়েছে, দেখতেও যেমন মেয়ের মতো আবার কাজেও। দাদা আর ধৈর্য ধরতে পারে না, চিল্লিয়ে বলে শিয়ার ব্যাপারে আর একটা বাজে কথা বলবে না। কিন্তু চেয়ারম্যান চা থামলে তো। সে হাসতে হাসতে বলে, আমি যদি ওই সময় শিয়ার মাকে একটু কেয়ারে রাখতাম তাহলে হয়তো সে সুইসাইড করতো না। শিয়ার দাদা তখন রেগে বলে, শিয়ার মা সুইসাইড করেনি, এটা বলেই সে চায়ের কলার চেপে ধরে। চা তখন শিয়ার দাদাকে এক ধাক্কায় দূরে ঠেলে দেয়। এটা দেখে শিয়ার পোষা কুকুরটা জোরে জোরে ডাকতে থাকে। ততক্ষণে শিয়া ওখানে
চলে আসলে দাদা নিজেকে সামলে দিয়ে বলে কিছুই হয়নি, কিন্তু শিয়া বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। তাই শিয়া তার কুকুরের পিছে হাত দিয়ে তার পাওয়ার দিয়ে একটু আগের সিটে দেখে নেয়। সে দেখে দাদা এবং চেয়ারম্যানের মধ্যে কি কি কথা কাটাকাটি হয়েছিল। ব্যাস শিয়া তার নানাকে গিয়ে সোজা বলে আমার মা সুইসাইড করেনি, আর তুমিও নিশ্চয়ই চেয়ারম্যান তাকেই সন্দেহ করো, আর এই জন্যই এত বছর ধরে চেয়ারম্যান তাকে ফলো করছো, তাই না? নানা তখন বলে এটা তোমার মায়ের ব্যাপার না, এটা আমার মেয়ের ব্যাপার, আমি এটা দেখে নিব। শিয়া তখন অভিমান করে বলে তাই তো, আমরা তো আর ফ্যামিলি না। ওকে ফাইন, তুমি তোমার মেয়েকে নিয়ে ভাবো, আমি আমার মাকে নিয়ে ভাবছি। এই বলে শিয়া ওখান থেকে চলে যায়। এরপর শিয়া তার বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে দেখা করে চেয়ারম্যানের সমস্ত ঘটনা খুলে বলে। জিয়া সব শুনে বলে তাহলে তুমি চেয়ারম্যানকে টাচ করে চেক করে দেখতে পারো ঘটনা আসলে সত্যি কিনা। কিন্তু প্রবলেম হলো শিয়া তাকে টাচ করবে কি করে? চেয়ারম্যান কি আর টাচ করতে দিবে? এরপর তারা সবাই মিলে একটা অস্থির প্ল্যান করে। প্ল্যান মাফিক তারা অনেকজন মিলে চেয়ারম্যানের কাছে যায় আর বলে আমরা নিউ জেনারেশন, আপনি ভোটে পাস করার পর আমাদের সাথে তো কখনো পার্টি করলেন না, চলেন আজ আমরা সবাই মিলে ড্রিঙ্কস করি। এই বলে এটা সেটা বাহানা বানিয়ে তারা সবাই মিলে চেয়ারম্যান তাকে একদম ফুল ড্রাঙ্ক করে দেয়। এরপর শিয়া সুযোগ বুঝে চেয়ারম্যানকে টাচ করে তার অতীত দেখার জন্য, আর টাচ করতেই শিয়া যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখে চেয়ারম্যান তার কোম্পানি বানানোর জন্য যে জমিটা কিনেছিল সেই জমির মালিকের সাথে একটা ডিল করেছিল। মালিক বলেছিল তোমাকে এরপরে চেয়ারম্যান বানানো হবে, তবে বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। শিয়ার মা আমার বিরুদ্ধে একটা আর্টিকেল লিখছে, ওটা পাবলিক হওয়ার আগে তোমাকে চুরি করে আনতে হবে, আর যদি চুরি করতে না পারো তাহলে এমন ব্যবস্থা করো যেন শিয়ার মা ওই আর্টিকেলটা পাবলিক করতে না পারে। এরপর শিয়া আরো ভয়ঙ্কর দৃশ্য দেখে। চেয়ারম্যান শিয়ার মায়ের কফির ভিতর ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছিল। পরে মা যখন সেন্সলেস হয়ে যায় তখন চেয়ারম্যান নিজেই ওই গাড়িটাকে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দেয়। এইসব দেখে শিয়া তো একদমই শকড হয়ে যায়। সে এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে চেয়ারম্যান এত জঘন্য একটা লোক। পরের সিনে দেখি শ্যাম তার পুলিশ বন্ধুকে ফোন করে লিনের উপরে নজর রাখতে বলতেছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানতে পারে লিন তো দোকান থেকে 1 ঘন্টা আগেই ছুটি নিয়ে চলে গেছে। এটা শুনে সে সাথে সাথে শ্যামকে কল করে সব জানিয়ে দেয়। শ্যাম আর 1 সেকেন্ডও দেরি করে না, সে গাড়ি নিয়ে ঝড়ের গতিতে ওই কোম্পানির দিকে ছুটতে থাকে। কোম্পানিতে পৌঁছে সে রুমের দরজা খুলতেই দেখে সিন পুরো উল্টে গেছে। কেউ একজন চেয়ারম্যানকে চাকু মেরে অলরেডি ভবলীলা সাঙ্গ করে দিয়েছে, আর একটু দূরেই শিয়ার নানা ইনজার্ড অবস্থায় পড়ে আছে এবং তার হাতেই ওই ছুরিটা ধরা যেটা দিয়ে চেয়ারম্যান তাকে খুন করা হয়েছে। শিয়ার ওখান থেকে সোজা লিনের খোঁজে লিনের দোকানে যায়। গিয়ে দেখে লিন খুব স্বাভাবিকভাবে কাজ করছে। শিয়ার এসে লিনকে বলে চেয়ারম্যান মার্ডার হয়ে গিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এসব শুনে লিন একটু রিঅ্যাক্ট করে না বা অবাক হয় না, আর লিনের এই ভাবলেশহীন আচরণ শ্যানও নোটিস করে। শ্যান তখন লিনকে সন্দেহ করে বলে যখনই কোনো মার্ডার হয় তখন তোমাকে এখানেই পাওয়া যায়। তখন লিন বলে তুমি এমন করে বলছো যেন আমি নিজেই মার্ডার করে কফি শপে এসে কাজ করছি। তো এদিকে নানাকে ইমার্জেন্সিতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওদিকে টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলতেছে যে নানাই নাকি চেয়ারম্যানকে খুন করেছে এবং এরপর নিজেও সুইসাইড করার ট্রাই করেছে। কিন্তু শিয়া যখন নানার মেডিকেল রিপোর্ট চেক করে তখন সে পুরো শকড হয়ে যায়, কারণ রিপোর্টে দেখা যায় নানার এমন এক জটিল রোগ আছে যার কারণে তার হাত সবসময় কাঁপতে থাকে। মানে যে লোকটার হাত এতটা কাঁপে যে ঠিকমতো গ্লাসে ধরতে পারে না, সে কিভাবে নিজ হাতে ছুরি দিয়ে কাউকে মারবে। তো শিয়া সত্যটা জানার জন্য দৌড়ে হসপিটালে নানার কাছে যায়। তার প্ল্যান হলো নানাকে টাচ করে অতীত দেখে আসল সত্যটা বের করবে। শিয়া নানার হাতটা ধরতেই যাবে, ঠিক তখনই নানা মারা যায়। নিজের চোখের সামনে একমাত্র আপন মানুষটাকে হারিয়ে শিয়া কান্নায় ভেঙে পড়ে। তখন শ্যান এসে শিয়াকে সান্ত্বনা দিয়ে বলে মন খারাপ করো না, তোমার নানা যদি খুনি না হয় তবে আমি প্রমিস করছি আসল খুনিকে আমি খুঁজে বের করবই। তো এরপর নানার ফিউনারেল বা শেষকৃত্য শুরু হয়। সবাই নানাকে শেষ বিদায় জানাতে আসে। সেখানে গোয়ানশিকো তার গার্লফ্রেন্ড ইরাকে নিয়ে আসে, কিন্তু সেখানে সিন ক্রিয়েট করে ওই জ্যোতিষী শ্যামল। সে জোরে জোরে কান্না করতে করতে বলে আমি যখন এই শহরে নতুন এসেছিলাম কেউ আমাকে দেখতে পারতো না, সবাই আমাকে ভণ্ড জাদুকর বলে পচাতো, একমাত্র এই নানাই আমাকে নিজের ছেলের মতো দেখতো। তো এর মাঝেই হুট করে গোয়ানশিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে
সকালে নাকি তার কাজ আছে। এদিকে শ্যান আর তার পুলিশ বন্ধু নোটিস করে নানার শেষকৃত্যে সবাই আসলেও লিন আসেনি। তাই শ্যান বলে কাহিনীতে ঘাপলা আছে, লিনকে খুঁজে বের করতেই হবে, হতে পারে লিনই সেই সিরিয়াল কিলার। ওদিকে শিয়া ডিপ্রেশনে চলে গেছে, সারাদিন কিচ্ছু খায়নি। বান্ধবী জিয়া অনেক জোরাজুরি করলেও শিয়া খেতে চায় না। তার মনের মধ্যে একটাই গিল্ট কাজ করছে, সে নানার সাথে থেকেও বুঝতে পারেনি যে তার এত বড় একটা অসুখ ছিল। তারা তাকে আড়ালে এতটা ভালোবাসতো, অথচ সে কিছুই বুঝতে পারেনি। এইসব ভেবে সে কান্না করতে থাকে। দূরে দাঁড়িয়ে শ্যান এসব দেখতে থাকে। তো শ্যান খোঁজ নিয়ে জানতে পারে লিন তার জব নাকি ছেড়ে দিয়েছে, এমনকি দোকান ছেড়ে অন্য কোথাও চলেও গেছে। শ্যানরা যখন এসব নিয়ে ডিসকাস করছিল, তখন শ্যানের পুলিশ বন্ধু শিয়াদের বাড়িতে লিনকে আসতে দেখে। আসলে সেফটির জন্য শ্যান তার বন্ধুকে শিয়াদের বাড়িতেই পাহারায় রেখেছিল। তো শ্যান খবর পেয়ে সেখানে গেলে দেখে লিন শিয়াকে সরি বলছে। আসলে লিন শহরে এক মহিলার লাশ পাওয়ার খবর পেয়েছিল। লিন ভেবেছিল এটা হয়তো তার হারিয়ে যাওয়া মায়ের লাশ, তাই সে শিয়ার নানার শেষকৃত্যে না এসে মর্গে গিয়েছিল। কিন্তু বরাবরের মতো এবারও সে তার মাকে পায়নি, শুধু লাশ দেখে ফিরে এসেছে। তো শিয়া তখন লিনের হাত ধরে সান্ত্বনা দেয়, মানে শিয়ার লিনের প্রতি ফিলিংস এখনো আছে। শ্যান এসব দেখে আর ডিস্টার্ব না করে চলে যায়। তো এবার গেমটা অন্যদিকে মোড় নেয়। গুয়ানশি একটা বাহানা দিয়ে জ্যোতিষীর সাথে দেখা করে এবং চালাকি করে জ্যোতিষীর পায়ে টাচ করে তার অতীত দেখে ফেলে। এরপর সে দৌড়ে শ্যানের কাছে গিয়ে বলে, আমি জ্যোতিষীর অতীত দেখেছি। কিছুদিন আগে এই জ্যোতিষী রেইনকোট পরে চেয়ারম্যানকে চাকু মারতে গিয়েছিল। ব্যাস, শ্যান আর তার ডিটেকটিভ টিম অ্যাকশনে নেমে পড়ে। শ্যানের কথায় পুলিশ জ্যোতিষীর বাসায় রেড দেয় এবং চাকুর ফটো দেখায়। জ্যোতিষী ভয়ে স্বীকার করে যে হ্যাঁ, চাকুটা তার কাছেই ছিল, তবে সে ওটা একটা জায়গায় ফেলে দিয়েছে। তো পুলিশ তখন সন্দেহভাজন হিসেবে জ্যোতিষীকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং বলে ওই চাকুটা খুঁজে বের করে দে। চাকু পেলে বুঝবো তুই ইনোসেন্ট, আর না পেলে তুই ফেঁসে গেলি। তো জ্যোতিষী বারবার বলতে থাকে সে নির্দোষ, সে চেয়ারম্যানকে মারার জন্য চাকু নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মারেনি। জ্যোতিষী বলে আমাকে টাচ করে আমার অতীত দেখো, তাহলেই বুঝতে পারবে। তখন শিয়া তাকে টাচ করে দেখে খুনের রাতে জ্যোতিষী লিনের দোকানে গিয়ে ঘুমিয়েছিল, তার মানে জ্যোতিষী আসলেই নির্দোষ। তো এরপর তারা লিনকে সন্দেহ করে সেখানে নিয়ে আসে। এরপর শ্যান লিনের কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তবুও শিওর হওয়ার জন্য তোমাকে একটু টাচ করতে চাই। লিন তখন অবাক হয়ে বলে, অতীত দেখার জন্য? শ্যান তো অবাক, তুমি জানলে কি করে? লিন বলে, শিয়া একদিন ড্রাঙ্ক হয়ে সব বলে দিয়েছিল। তো শিয়া তখন লিনকে টাচ করে কনফার্ম হয়ে যায় যে লিন ওইসব মার্ডারের সাথে জড়িত না, এবং সেদিন তার পিছে ছায়া হয়ে লিন দাঁড়িয়ে ছিল না। এরপর শিয়া গুয়ানশিকের বাসায় যায়, কিন্তু গুয়ানশিক বাসায় ছিল না, তার গার্লফ্রেন্ড ইরা ছিল। কথায় কথায় ইরা বলে তার একটা আংটি হারিয়ে গেছে। সে শিয়াকে বলে, তুমি আমাকে একটু টাচ করে দেখো তো আংটিটা কোথায় আছে। তো শিয়া যেইটা তাকে টাচ করতে যাবে, ঠিক তখনই গুয়ানশিক চলে আসে এবং কেন জানি ইরাকে টাচ করতে বাধা দেয়। সে ইরাকে ধমক দিয়ে বলে, এসব কি হচ্ছে? এই বিষয়টা শিয়াকে ভাবিয়ে তোলে। শিয়া ফিরে এসে শ্যানকে বলে, আমার কেন জানি ডাউট হচ্ছে, গুয়ানশিক আমাদের এতদিন যা যা বুঝিয়েছে সব হয়তো মিথ্যা। হতে পারে আমি আর গুয়ানশিক ছাড়া তৃতীয় কোনো সাইকিক নেই। গুয়ানশিক হয়তো মিথ্যা বলে আমাদের ব্রেন ওয়াশ করছে। খেয়াল করে দেখো, ও কিন্তু সবার মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিচ্ছে। প্রথমে চেয়ারম্যান, তারপর লিন, আর এখন জ্যোতিষী। ও কি সবাইকে দোষী বানিয়ে নিজেকে সেভ করতে চাইছে না তো? তো এরপর শ্যান আর শিয়া দুজনে মিলে গুয়ানশিকের মুখোশ খোলার জন্য তার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে শোনে সে বাসায় নেই। হঠাৎ তখন অঝরে বৃষ্টি শুরু হয়। শ্যান তখন শিয়াকে বাসায় ড্রপ করে দিয়ে বলে, তুমি একদম রুম থেকে বের হবে না, আমি গিয়ে গুয়ানশিককে খুঁজে বের করছি। ওদিকে আমরা গুয়ানশিককে দেখি সে একটা রেইনকোট পরা লোককে ফলো করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মাঝে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ঠাস করে চাকুর কোপানোর শব্দ শোনা যায়, আর আমরা দেখি ওই রেইনকোট পরা কিলারটি গুয়ানশিককে মেরে শেষ করে দিয়েছে। তার মানে গুয়ানশিকও তাহলে সেই কিলার না। ঠিক তখনই শ্যান সেখানে চলে আসে আর কিলারটিকে দেখে দাঁড়াতে বলে, কিন্তু কিলার দাঁড়াবে কেন? সে তো ভো দৌড় লাগায়। শ্যানও নাছর বান্ধা, সেও পিছু নেয়। সামনে রাস্তা বন্ধ পেয়ে কিলারটি শ্যানের সাথে ফাইট শুরু করে দেয়। এই পর্যায়ে শ্যানকে চাকু মেরে কিলারটি আবার পালাতে ধরে, কিন্তু শ্যান তখনও কিলারটির পিছু ছাড়েনি। সে কিলারটিকে ধাওয়া করতে করতে লিনার বাসার সামনে পর্যন্ত চলে আসে, কিন্তু আজব ব্যাপার হলো কিলারটি লিনের বাসার সামনে এসে হাওয়া হয়ে যায়। এটা দেখে লিনের উপর সন্দেহ শ্যানের আরো বেড়ে যায়। ও
ওদিকে শিয়া আর জিয়া রুমের ভিতরেই ছিল। হঠাৎ দরজায় ধাম ধাম করে কেউ নক করতে থাকে। ভয়ে ভয়ে দরজা খুলতেই তারা দেখে রক্তাক্ত অবস্থায় গোয়ানশিক দাঁড়িয়ে আছে। গোয়ানশিক শিয়াকে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। মারা যাওয়ার আগে শুধু বিড়বিড় করে বলে ব্ল্যাক। ব্যাস এটুকু বলেই সে পরপারে পাড়ি জমায়। তো এদিকে শ্যান লিনের হাতে রক্ত দেখে জেরা করে, তোমার হাতে রক্ত কেন? লিন কোনো কিছু বলে না। শ্যান রেগে বলে, তুমি গোয়ানশিককে মেরেছো তাই না? লিন বলে, আরে সে আমাকে চেক করে দেখেছে আমি কিলার না। শ্যান বলে, তুমি যে খুনি সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তো এর মধ্যেই শিয়া শ্যানকে ফোন করে সব জানালে শ্যান লিনকে ওয়ার্নিং দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে শিয়ার বাসায় আসে। শিয়া শ্যানকে বলে, গোয়ানশিক মরার আগে আমাকে ব্ল্যাক বলেছিল, এর মানে কি হতে পারে? শ্যান তো বলতে পারে না। তবে শ্যান বলে, আমার মনে হচ্ছে কিলার এমন কোনো ট্রিক্স জানে যাতে তার অতীত দেখা যায় না। তো শিয়াকে শ্যান বারবার করে বলে লিনের থেকে সাবধানে থাকতে, কারণ শ্যানের লিনের উপর পুরো সন্দেহ হচ্ছে। কিন্তু শিয়া শ্যানের কথা কানেই নেয় না। শ্যানও লিনের সাথে গিয়ে লিনের সাথে সুন্দর সুন্দর সময় কাটায়। শ্যান এটা দেখে তো ভীষণ রেগে যায়। তো আজ রাতে শ্যানের ডিউটি আছে, তাই শ্যান শিয়ার সেফটির কথা চিন্তা করে কোনো রিস্ক না নিয়ে শিয়াকে সোজা জেলের ভিতর আটকে রাখে, যাতে লিন ডাকলেও শিয়া যেতে না পারে। কিন্তু শিয়া কি আর দমে থাকার পাত্রী? সে ডিটেকটিভ অফিসারকে ডেকে তার সুপার পাওয়ারের কথা সব খুলে বলে, কিন্তু অফিসারের বিশ্বাস হয় না। শিয়া প্রমাণ করার জন্য অফিসারের পিছনে ছুটে গেলে অফিসার কি করছো বলে থামায়ও ভাবে এই মেয়ে নির্ঘাত পাগল হয়ে গেছে। তাই সে শিয়াকে জেল থেকে বের করে দেয় এবং ডক্টর দেখাতে বলে। তো জেল থেকে বেরিয়ে শিয়া জিয়ার সাথে বাসায় ফিরতেছে। তখনই লিন শিয়াকে ফোন করে দেখা করতে বলে। জিয়া মানা করে, বাট শিয়া শোনে না। শিয়া সুরসুর করে সেখানে চলে যায়। জিয়া এই খবরটা সঙ্গে সঙ্গে শ্যানকে ফোন করে বলে দেয়। ওদিকে আমরা দেখি লিন একটা রক্তমাখা চাকু বের করে সামনে রেখেছে। তখনই শিয়া সেখানে আসে। তবে শিয়ার সঙ্গে জ্যোতিষীকে দেখতে লিন ঘাবড়ে যায় এবং কেন জানি চাকুটা লুকিয়ে ফেলে। আসলে জ্যোতিষী শিয়াকে এত রাতে একা এখানে আসতে দেখে সাথে এসেছে। লিন চা বানিয়ে এনে দেওয়ার সময় সেটা ইচ্ছে করে জ্যোতিষীর গায়ের উপরে ফেলে দেয়। এরপর জ্যোতিষীকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে। জ্যোতিষী যেতে না চাইলেও শ্যান কেন জানি ইচ্ছে করে জ্যোতিষীকে নিয়ে যায় এবং শিয়াকে একটু ওয়েট করতে বলে। শিয়া তখন রুমের এদিক ওদিক এমনি দেখতে থাকলে এই বক্সটা নজরে পড়ে। কৌতূহলী হয়ে সেটা খুলে দেখতেই দেখে একটা রক্তমাখা চাকু। শিয়ার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তার মানে কিলার লিন। একটু পরে লিন ফিরে এসে দেখে শিয়া পালানোর চেষ্টা করছে। লিন ওই চাকু হাতে শিয়াকে ধাওয়া শুরু করে। শিয়া দৌড়াতে দৌড়াতে দেখে তার সামনে সেই রেইনকোট পরা কিলার দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? কে কিলার? শিয়া তো কিছুই বুঝতেছে না। শিয়া ভয়ে অস্থির হয়ে যায়, কারণ এই বুঝি কিলার তাকে মারলো। ঠিক তখনই পিছন থেকে লিন এসে শিয়ার হাতটা খপ করে ধরে দৌড়ে পালাতে শুরু করে। তার মানে লিন কিলার নয়। তো পালানোর আগেই কিলার এক লাথি মেরে লিনকে ফেলে দেয়। এরপর কিলার শিয়াকে মারতে গেলে লিন কিলারকে ঝাপটে ধরে শিয়াকে বলে, তুমি পালাও। শিয়া কি করবে বুঝতেছে না। শেষমেশ শিয়া দৌড়ে একটা জায়গায় এসে লুকিয়ে শ্যানকে ফোন করে কাঁদো কাঁদো গলায় বলে, কিলার এখানে চলে এসেছে, আমার খুব ভয় হচ্ছে, তাড়াতাড়ি চলে আসো। এরপর শিয়া সাহস করে একটা বেলচা নিয়ে লিনকে বাঁচাতে আসে। বাট এসে দেখে কিলার অলরেডি লিনকে মেরে শেষ করে দিয়েছে। শিয়া লিনের লাশ ধরে অধরে কাঁদতে থাকে। তো এরপর শ্যান কোনো ক্লু পাওয়ার আশায় লিনের দোকানে যায়। আর সেখানে গিয়ে দেখে জ্যোতিষী শ্যামর অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলে শ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? শ্যামন বলে, কে যেন পিছন থেকে আমাকে বাড়ি মেরেছিল, আর কিছু বলতে পারি না। তো লিনের মারা যাওয়ার কথা শুনে শ্যামন কান্নায় ভেঙে পড়ে। তো এদিকে শিয়া শ্যানের উপরে ভীষণ রেগে আছে, কারণ শ্যান অহেতুক লিনকে কিলার মনে করে সন্দেহ করেছে। তো শ্যান শিয়াকে সরি বলে, কিন্তু শিয়ার রাগ কমে না। তো এরপর শ্যানের আবিষ্কার হয় যে কিলার কালো সানগ্লাস পরে থাকে, তাই তার অতীত দেখা যায় না। এটা সে সবাইকে বলে, বাট তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ একবার যেহেতু মিস্টেক হলো, মানে শ্যান লিনকে কিলার সন্দেহ করেছিল, বাট সে তো নয়, সে আরো মারা গেল। এতে কেউ আর লিনকে বিশ্বাস করছে না এবং শিয়াও। তো এরপর একদিন শিয়া জ্যোতিষীর কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জ্যোতিষীকে কালো চশমা পরা দেখে অবাক হয়। তখনই শিয়ার লিনের বলা সেই কথাটা মনে হয়। শিয়া আর দেরি না করে শ্যামনকে টাচ করে, আর সাথে সাথেই পিছনে দেখতে পাই শ্যামন এই পর্যন্ত কতজনকে শেষ করে দিয়েছে।
তো শ্যামল একটু শয়তানি হাসি দিয়ে বলে, কি সানগ্লাসের ব্যাপারটা তাহলে ধরে ফেলেছো? এরপর শ্যামল শিয়ার চোখের দিকে তাকিয়ে তার সব মেমরি রিড করে নেয়। শিয়াকে অতীত দেখতে পিছনে টাচ করতে হয় আর শ্যামলকে চোখে চোখ রাখতে হয়। তো শিয়া যে গোপনে ফোনের রেকর্ড অন করে রেখেছে সেটা সে শিয়ার চোখে চোখ রাখলেই বুঝতে পারে। এরপর ফোনটা বের করে রেকর্ড অফ করে ও ডিলিট করে দেয়। শিয়া বলে, তুমি লিনকে কেন মারলে? শ্যামল বলে, যেদিন আমি গোয়ানশিককে মেরেছিলাম সেদিন লিন রক্তমাখা ছুরি সহ আমাকে দেখে ফেলেছিল। এমনকি লিন আমার চোখের পাওয়ার সম্পর্কেও জেনে গিয়েছিল, তাই প্রমাণ লোপাট করতে ওকেও শেষ করে দিয়েছি। আর এখন তুমি যদি পুলিশকে গিয়ে বলো তাহলে সবাই তোমাকে পাগল ভাববে, কেউ বিশ্বাস করবে না। আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে প্রথমে তোমার আপনজনদের মারবো, তারপর তোমাকে শেষ করব। পরের সিনে দেখি শিয়া আর শ্যান কথা বলতেছে। ঠিক এমন সময় সেখানে শ্যামল চলে আসে। শ্যামল শিয়ার চোখের দিকে তাকিয়ে চেক করার ট্রাই করে যে শিয়া কিছু বললো নাকি। শিয়াও তো ভয়ে শ্যানকে কিছু বলতে পারছে না, কারণ সে মুখ খুললেই শ্যামল সেটা ধরে ফেলবে এবং তাকে শেষ করবে। তাই শিয়া বুদ্ধি করে শ্যানের চোখের দিকে না তাকিয়ে হাতে গোপনে একটা চিরকুট ধরিয়ে দেয়। ব্যাস, শ্যান সেই চিরকুটটা পরে কনফার্ম হয়ে যায় যে এই শ্যামলই সেই কিলার। তো পুলিশ আর ডিটেকটিভরা মিলে যখন সব সিরিয়াল কিলারদের ধরপাকড় শুরু করে তখন তারা শ্যামলকেও অ্যারেস্ট করতে আসে। শ্যামল তো ভাব নিয়ে বলে, কোনো প্রমাণ আছে? ঠিক তখনই শ্যান লিনের ফোনটা বের করে দেয়। আসলে লিন মারা যাওয়ার আগে বুদ্ধি করে ভয়েস রেকর্ড অন করে রেখেছিল, যেটা শ্যামল খেয়াল করেনি। তো ইন্টারোগেশন রুমে শ্যামল হুমকি দিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। আমি এখানে বসে আরেকজনকে শেষ করে দেব। এটা শুনে শিয়া দৌড়ে এসে শ্যামলকে টাচ করতেই দেখে শ্যামল জিয়াকে কিডন্যাপ করে রেখেছে। শ্যামল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, পারলে বাঁচাও। তো অনেক কাহিনী করে জিয়াকে উদ্ধার করার পর শ্যাম চলে যেতে নিলেও কি মনে করে যেন পরের বাসে যাবে বলে থেকে যায়, মানে সে শিয়ার প্রেমে পড়ে গিয়েছে। শিয়া বলে, কখনো এদিকে আসলে আমার সাথে দেখা করো। শ্যানও বলে, তুমি শিউলে গেলে দেখা করো। এরপর সিন চলে আসে 8 মাস পর। শিয়া এখন তার পাওয়ার ইউজ করে পশু পাখি চিকিৎসা করে। ওদিকে শ্যান এখন শিউলের সিআইডি অফিসার। শিয়াকে ভীষণ মিস করছে দেখে শ্যান শিয়ার কাছে চলে আসে। মানে এই 8 মাসে তাদের মধ্যে প্রেম জমে গিয়েছে। তো দুজন মিলে রেস্টুরেন্টে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কিন্তু সমস্যা হলো শ্যানের ফোনে বারবার একটা কেসের ব্যাপারে কল আসতেছে। শিয়া বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে এই কেসটা সলভ করতে হেল্প করলে তুমি 3 দিন আমার কাছে থাকবে? শ্যান বলে, তো এরপর প্ল্যান মতো শিয়াকে জেলে পাঠানো হয় এবং একটা ডার্ক ডিলারের ইনফরমেশন বের করতে বলে। কিন্তু এই মহিলা কয়েদি তো মহা ডেঞ্জারাস, ভয়ে শিয়া তার ধারে কাছেও যেতে পারে না। তো জেলে ফুটবল খেলা শুরু হলে শিয়া গোলকিপার হিসেবে দাঁড়ায় আর বল ধরার নাম করে ওই ডেঞ্জারাস মহিলার পিছনে হাত দিয়ে টাচ করে ইনফরমেশন নিয়ে নেয়। পিছনে টাচ করেছে দেখে মহিলাটি তো রেগে মেগে শিয়াকে মারতে আসে। ঠিক তখনই শ্যান হিরোর মতো এসে শিয়াকে বাঁচায়। শিয়া বলে, ইনফরমেশন পেয়ে গেছি, এখন 3 দিন তুমি আমার। চলো আজকে একটা হট মুভি দেখতে যাব। তখন এই গুন্ডা মহিলা এদের তাড়া করে, আমি তোদের কিছুতেই যেতে দিব না। দুজন তখন হাত ধরে দৌড়াতে শুরু করে আর এখানেই ড্রামাটি শেষ হয়। তো ড্রামার গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইদানিং খেয়াল করছি আপনারা লাইক কমেন্ট অনেক কম করতেছেন, এই জন্য ভিডিওর রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে। সত্যি বলতে এতে ভিডিও বানানোর মোটিভেশনটাই পাচ্ছি না। তাই আপনারা যদি রেগুলার এমন অস্থির সব ড্রামা দেখতে চান তাহলে প্লিজ বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।